সময়টা ছিল ১৯৮৯। আমার নাম কিম মমি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সেলিব্রিটি হওয়ার। স্টেজে পারফর্ম করে আমি অসম্ভব খুশি হতাম। মানুষের মুখে প্রশংসা আর হাতের তালিতে ভরে উঠত মনটা। কিন্তু কয়েক বছর পর আমার চেহারার জন্য মনে হচ্ছিল হয়তো আমার সব স্বপ্ন ভেঙে যাবে। মমি, কি করছো এসব? হায়, এরকম চেহারা নিয়ে সেলিব্রিটি হতে চাও? এসব স্বপ্ন ভুলে যাও। আমি সব সময় ভাবি আমার মা এত সুন্দর, আমি দেখতে মায়ের মতো কেন হয়নি? হাই স্কুলে ওঠার পরও কিছুই পাল্টায়নি, উল্টো আরো বিগড়ে গেছে। সময়ের সাথে সাথে আমার স্বপ্নগুলো যেন ধুলোয় মিশে যেতে লাগলো। এখন আমার বয়স ২৭ বছর। আমি সবার থেকে আলাদা বিশেষ একটা জীবন চেয়েছিলাম, কিন্তু এখন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হচ্ছে। তবে এখনো খুব ইচ্ছে হয় লোকের মুখে নিজের প্রশংসা শোনার। হাই গাইস, আমি লাইভ স্ট্রিম শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। হ্যাঁ, আমি সেই মাস্ক গার্ল। মাস্ক গার্ল। ২০০৯। মমি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অফিসে আসতেই তার ফ্রেন্ড সাং বলে, কিরে, তোর চেহারার কি হাল বানিয়েছিস? কিছুদিন ধরে আমি নোটিস করছি, অফিসের পর কি অন্য কোথাও কিছু করিস নাকি? হ্যাঁ, কই না তো। তারা একটা কর্পোরেট অফিসে চাকরি করে। দেখা যায় আরাম নামের একটা মেয়ে সবাইকে কফি দিচ্ছিল। এসবে সবাই তার খুব প্রশংসা করে। কফিটাকে বানাচ্ছে দেখতে হবে না? আসলে তারা মমিকে টিটকারি করছিল। মমি আর সান মেসেজে কথা বলে। সান বলে, সালা আটখুইরা বেটা, সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল সালা। আর এই আরামেরই বা কি প্রয়োজন তাদেরকে কফি বানিয়ে খাওয়ানোর? হ্যাঁ, ঠিক বলেছিস সান। মনে তো হয় এদের নামে এইচআরে গিয়ে কমপ্লেন করে দেই। তুই দেখছিস আরাম নাকে মুখে সার্জারি করিয়েছে। সালি নিজেকে হুড়পুড়ি মনে করে। আর বলিস না, সালি যখন থেকে আমাদের টিমে এসেছে জ্বালিয়ে খাচ্ছে। আর ওই সালারা জানে না এটা যে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এমন সময় অফিসে মিস্টার পার্ক আসে। মমি তাকে খুব পছন্দ করে। সাথে সাথে আরাম এসে তাকেও কফি দেয়। পার্ক তাকে অনেক কথা শোনায়। মিস আরাম, আপনি এখানে কাজ করতে এসেছেন, কফি বানাতে নয়। কথাটা যেন নেক্সট টাইম আর না বলতে হয়। এসবে মমি খুব খুশি হয়, কারণ সে মনে করে মিস্টার পার্ক অন্য সব পুরুষদের মতো না, সে সবার থেকে আলাদা এবং সে দেখতেও খুব সুন্দর। শুধু একটা প্রবলেম, সে বিবাহিত। তাছাড়া সব দিকেই সে পারফেক্ট। কি নেই তার মধ্যে? যেমন ইন্টেলিজেন্ট, গুড লুকিং, বছরে বছরে প্রমোশনও হয় তার। কিন্তু আমি জানি এসব খারাপ, কিন্তু কি আর করি? যখনই কাজে এসে তাকে দেখি আমার তো দুনিয়াটাই বদলে যায়। মনে মনে মমি এসব কিছুই বলছিল। এদিকে পার্ক তার শার্টলেস ছবিতে এডিট করে অ্যাপসের শেপ ঠিক করছিল। বাড়ি ফিরে মমি সার্জারি করা মানুষদের আফটার বিফোর ছবি দেখে। এরপর প্রতিদিনের মতো এক অ্যাডাল্ট সাইডে মমি লাইভ স্ট্রিম করে। মাস্ক পরে নেচে কথা বলে সবাইকে এন্টারটেইন করে। দেখা যায় কেউ একজন তাকে অনেকগুলো লাভ দিচ্ছে। এসবে সে খুব খুশি হয়। লাইভ স্ট্রিমটাকে আরো বেশি ইন্টারেস্টিং করতে সে বিভিন্ন চ্যালেঞ্জ করতে থাকে। এরপর ড্রেস চেঞ্জ করে বলে, আমি অনেক হ্যাপি, আমার কাছে তোমাদের মতো একটা ফ্যামিলি আছে। আর এই দেখো, এই দুটো একদম আসল। ওকে, বাই এভরিওয়ান, লাভ ইউ। পরদিন অফিসে মমি ক্যালকুলেশনে ভুল করায় পার্ক তাকে খুব কথা শোনায়। এসবে তো তার খুব মন খারাপ হয়। সান বলে, সালা সবার সামনে কিভাবে অপমান করলো তোকে, একটু বেশিই বলেছে। আমি বুঝি না লোকেরা বস হয়ে গেলে নিজেদেরকে যে কি মনে করে। সালারা ভাবে সবকিছু ওরা কন্ট্রোল করতে পারবে। ও মমি, ভালো কথা, পার্কের সোশ্যাল মিডিয়া দেখেছিস? কই না তো, আমার সাথে তো মিস্টার পার্কের অ্যাড নেই। সালা, ওর মাথায় সমস্যা আছে। কেন, কি হয়েছে? আরে তা না হলে বিয়ের পর নিজের এরকম অ্যাপসওয়ালা ছবি কে পোস্ট করে? অফিস শেষে তারা কলিগরা মিলে একটা ফুড কোর্টে খেতে আসে। পার্কের গ্লাস খালি হওয়ায় আরাম ভরে দিতে চাইলে সে মানা করে। সবাই বলে, আরে পার্ক, এত সুন্দরী একজন মেয়ে তোমার গ্লাস ভরে দিতে চাইছে আর তুমি মানা করছো? আরে ভরিয়ে নাও, দাও, তুমি আমায় দাও। সান বলে, মিস্টার ও, আপনি জানেন কোনো মেয়েকে দিয়ে গ্লাস ভরিয়ে নেওয়াটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট?
মমি আরামকে বলে, শোনো, মিস্টার পার্ক এগুলো পছন্দ করে না। সে চায় না কোনো মেয়ে তার জন্য কিছু করুক। তাদের আরেক কলিগ পার্ককে বলে, তুমি দেখেছো পার্ক, এই সাইটটা আজকালকার ইয়াংস্টাররা এখানেই সময় কাটায়। তারা তো এখান থেকে উড়াধুরা টাকা কামাচ্ছে। আর সব থেকে ট্রেন্ডে আছে এই মেয়েটা, মাসকাল। এসবে তো মমি ঘাবড়ে যায়। সান বলে, সালা আতখুইরা দামরা বেটা, বউ দিয়ে মন ভরে না। সালা খাচ্চরের বাচ্চা, সারাদিন বাড়িতে হয়তো এই অ্যাডাল্ট সাইটে মাইয়াগো ভিডিও দেখা ফালায়। মমি বলে, আরে সান, তোরে কে বলছে এগুলো খারাপ? এসব খারাপ না, নিউ মিডিয়া বলে চিনে মানুষ। মমি, তোর আবার কি হয়েছে? কি কস এগুলা নিউ মিডিয়া? সবাই যে যার যার পথে চলে যায়। পার্ক ট্যাক্সিতে উঠতেই মমি বলে, মিস্টার পার্ক, আপনি যেই পথে যাবেন আমিও সেই দিকেই যাব, যদি আমায় ড্রপ করে দিতেন। এবার তারা দুজন একসাথে ট্যাক্সিতে ওঠে। মমি তো খুব খুশি হয়। পার্ক তার ওয়াইফের সাথে কথা বলে। তার ওয়াইফ জানতে চায় সে কার সাথে আছে, তবে পার্ক বলে সে একা আছে। এসবে মমি ভাবতে থাকে, আমি তো তার পাশে ছিলাম, তাহলে সে মিথ্যে কেন বলল? এর মানে কি মিস্টার পার্কও? বাড়ি এসে লাইভ স্ট্রিমেও একই বিষয় নিয়ে কথা বলে। আচ্ছা শোনো, একটা কিচ্ছা শোনাই। আজ অফিস থেকে ফেরার পথে আমার বসের সাথে এক ট্যাক্সিতে এসেছি। হুট করে তার ওয়াইফের কল আসলো। সে বলল সে একা আছে। এরকমটা সে কেন বলল? চাইলেই তো বলতে পারতো সে তার এক জুনিয়র এমপ্লয়ের সাথে আছে। তাহলে এখান থেকে আমি কি বুঝবো সে কি আমায় পছন্দ করে? আচ্ছা, আরেকটা কিচ্ছা শোনো। আমি একদিন মিস্টার পার্ককে বলছিলাম, স্যার আপনার পারফিউম অনেক সুন্দর। সেদিন থেকে আজ অব্দি সে ওই পারফিউমটা ইউজ করে। আচ্ছা শোনো, একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, তার জন্য আমার মনে কিন্তু কিচ্ছু নেই, কারণ আমি শুধু তোমাদের আর সবসময় তোমাদেরই থাকবো। লাভ ইউ। এই কথায় কেউ একজন মমিকে অনেকগুলো লাভ দেয়। পরদিন অফিসে কাজে ভুল হওয়ায় পার্ক আরামকে ইচ্ছে মতো কথা শোনায়। এসব দেখে সান বলে, আজকাল সালার মাথায় কি হয়েছে রে, আজ আবার ওর উপর খেপেছে কেন? মমি বলে, চেঁচাবেই তো, কাজ তো কাজই, ভুল করলে বকা শুনবেই। আমি জানি মিস্টার পার্কের পার্সোনাল প্রফেশনাল আলাদা। ওভারটাইম শেষে মমি বেরিয়ে পড়ার সময় আরামকে দেখে বলে, তোমার কি অনেক বেশি কাজ? আরাম বলে তার একটু সময় লাগবে। মমি বলে, আচ্ছা শোনো, সকালে পার্ক যে তোমাকে বকা দিল তুমি কিছু মনে করো না, বুঝলে? পার্ক এমনিতে অনেক ভালো মানুষ, কিন্তু কাজের ব্যাপারে সে খুব স্ট্রিক্ট। ক্রস পয়েন্টে এসে দেখে সে তো পাস কিট আনতে ভুলে গেছে। সেটা নিতে ভেতরে আসতেই দেখে মিস্টার পার্ক লিফট দিয়ে উপরে যাচ্ছে। দেখা যায় আরাম বলছে, তুমি আমায় অনেক জোরে বকেছো, সবাই কিভাবে তাকাচ্ছিল। পার্ক বলে, বেবিটা রাগ করে না, আমি তোমায় এই জন্য বকেছি যাতে কেউ আমাদেরকে সন্দেহ করতে না পারে। ইস, কত রাগ করে সোনাটা, জান পাখিটা আমার, রাগলে তো তোমায় আরো ভালো দেখায়। এই বলে তারা শুরু করে। এসবে সে কষ্ট পেয়ে সারাটা রাস্তা কান্না করতে করতে বাড়ি আসে। মদ খেয়ে প্রচুর পাগলামি করে। এরপর মাস্কটা পরে নিয়ে ডান্স করতে শুরু করে। এসবে তার ভিউয়ার্সরা খুব খুশি হয়, তবে মমি আবেগের চোটে ল্যাংটা হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে তার গায়ে কোনো কাপড় নেই। সে চমকে ওঠে। দ্রুত কম্পিউটারের সামনে আসতেই দেখা যায় টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী রুলস ব্রেক করায় তার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। এসব দেখে মমি কষ্টে নিজেকে মারতে থাকে। মরে যা মমি, থু তোর উপর, ডুবে মরে যা। অফিসে এসে বলে, তোরা জানিস কাল রাতে আমি কি দেখেছি? থাক, বলা যাবে না। এসবে তো সবাই বিরক্ত হয়। বলবি নাই যখন, তাহলে শুরু করলি কেন? আচ্ছা আমি বলতে পারি, একটা শর্তে, তোরা কিন্তু এই কথাটা কাউকে বলবি না। এবার বাধ্য হয়ে বলে দেয়। দেখা যায় পুরো কোম্পানিতে এই কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। সবাই এই টপিকটা নিয়ে কথা বলছিল। লিফটে তারা বলছে, তোমরা জানো ওই বেটা পার্কের 2টা বাচ্চা আছে, দুইটা বাচ্চা রেখে একটা মেয়ের সাথে এরকমটা কেমনে করতে পারলো? এসবে মমি বলে, কে বলেছো তোমাদের এসব? ভেতরে আসলে সান বলে, জানিস মমি কি হয়েছে? ওদেরকে এইচআরে ডেকেছে। ওদের খবরটা যেভাবে ছড়িয়েছে কি আর বলি। কেন, কি হয়েছে? আরে মমি, তুই কিছু জানিস না? তুই তো ওদের সবকিছু ফাঁস করেছিস।
ছুটির পর এক মোটু ব্যাটা মমিকে বলে এক্সকিউজ মি। সে কিছু একটা বলতে চাচ্ছিল, সাথে সাথে লিফট চলে আসায় সে আর কিছুই বলতে পারে না। বাইরে আসতেই মমি পার্ককে দেখতে পায়। সে মাতাল হয়ে ট্যাক্সির অপেক্ষা করছিল, কারণ তার চাকরি চলে গেছে। মমি তার কাছে আসতেই তার পাগলামো আরো বেড়ে যায়। সে বলে সে মরে যেতে চায়। এসবে মমি তাকে নিয়ে ট্যাক্সিতে ওঠে। পার্কে তার রানের উপর শোয়াতে পেরে মমি হালকা হালকা খুশি হয়। মমি জানতে চায় পার্কের বাসা কোন দিকে, তবে তার অবস্থা এতটাই বাজে যে সে ঠিকভাবে কথাও বলতে পারছিল না। এমন সময় প্রচন্ড বৃষ্টি শুরু হয়। কোনো উপায় না পেয়ে মমি তাকে নিয়ে একটা মোটেলে ওঠে। মমি আজ একটা সুযোগ পেয়ে গেছে। এই সুযোগে সে পার্কের সাথে একটু ঘষাঘষি করে নেয়, রাতটা কাটিয়ে ফেলে। সকালে ব্যাটার ঘুম ভাঙলে তাকে পাশে দেখে ভয়ে চমকে ওঠে। এরপর চোরের মতো করে ল্যাংটা ব্যাটা পালিয়ে যায়। অফিসে এসে মমি জানতে পারে পার্ক অফিস থেকে চলে গেছে আর আরামকে ট্রান্সফার করা হয়েছে। সে তার কম্পিউটার অন করতেই একটা মেইল দেখতে পায়। ক্লিক করতেই চমকে ওঠে, যাতে তার সেদিন রাতের একটা ল্যাংটা ছবি ছিল। এসবে মমি ভয়ে টয়লেটে চলে আসে। মমি সবটা মনে করতে পারে। মানুষ তার উলঙ্গ শরীরটা দেখে কত কিছু বলেছিল, ওয়াও কি সেক্সি, ওফ কত বড় বড়, কি সুন্দর, ও মাই গড ফাকিং ক্রেজি লেডি, আরো কত কিছু। ফেরার পথে ট্রেনে হঠাৎ কেউ মমির বাম ছুঁয়ে চলে যায়। মমি বলে, এই সালা তুই আমার বাম টাচ করেছিস। মমি তাকে ধরে নিয়ে থানায় আসে। পুলিশ জানতে চায়, ম্যাম আপনি নিশ্চিত তো? স্যার আপনি এটা কেমন কথা বলছেন? এই বিষয়টা নিয়ে আমি কেন মিথ্যা বলবো? লোকটা বলে, আমার কি মাথা খারাপ নাকি যে আমি তোর মতো মেয়ের পাছায় হাত দিতে যাব? কখনো আয়নায় নিজের চেহারা দেখেছিস? এই কথায় মমি বলে, শালা জানোয়ারের বাচ্চা, তুই নিজের চেহারা দেখছিস? শালা হিরোইনচি, দেখ আজকে তোর চেহারাটা আমি বানাইতেছি। পুলিশ তাদেরকে শান্ত করে। আসলে মমির মনে হচ্ছিল হয়তো এই লোকটাই তাকে সেই মেল পাঠিয়েছে, আর হয়তো সে তার পিছু করছিল। একজন বৃদ্ধ পুলিশ এই সমস্ত ব্যাপারটা শুনে বলে, দেখো মা, এখানেই এই ব্যাপারটাকে মিলমিশ করা ভালো। বাইরে এসে লোকটা বলে, জানি না কোত্থেকে আসে এসব। মমি পার্ককে মেসেজ করে সে তার সাথে দেখা করতে চায়, তবে তার রিপ্লাই আসে, দেখো মমি, আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি ব্যাপারটা কাল রাতের হয়ে থাকে, তুমি যদি এই বিষয়ে কিছু বলতে চাও তাহলে আমি তোমাকে বলতে চাই। আসলে দেখো আমি সেরকম ভাবে কিছুই জানি না, আমার কিছু মনে নেই কাল রাতে কি হয়েছিল। গুড বাই। এসবে দুঃখে মমি হয়ে যায় চিৎপড়াং। কম্পিউটারে সে তার আইডিটা দেখে। সাধের আইডিটা কত টাকা কামাবে ভেবেছিল। আহারে, বেচারির এক্সাইটমেন্টের চোটে অ্যাকাউন্টটাই গেল ফেটে। মমি দেখে তার একজন ফ্যান্স, যার আইডির নাম প্রিন্স, সে অনলাইনে আছে। চাইলে সে তার সাথে চ্যাটিং করতে পারবে। মমি তাকে হাই বলে, ওয়ান্স ওপেন এ প্রিন্স। এই আইডিটা থেকে রিপ্লাই আসে, আমি খুবই দুঃখিত তোমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে তাই। মমি বলে, আমার মনে হয় আমি একমাত্র মেয়ে যে ভালোবাসার যোগ্যই না, যাকে কেউ ভালোবাসবে না। প্রিন্স বলে, why not? Why you are talking like that? You are so charming, mask girl. আমার নাম জো ও নাম। আমি একা থাকতেই পছন্দ করি। আমি ছোট থেকেই এরকম। যখন আমি ছোট ছিলাম, অন্য সব বাচ্চারা আমায় নিয়ে মজা করত। বাচ্চাদের এই গ্যাংয়ে যদি কেউ ছোট আর মোটা হয় তাহলে সবাই তাকেই টার্গেট করে। যখন আমি হাই স্কুলে উঠলাম তখনও রেহাই পাইনি। তাদের থেকে বাঁচার একটাই মাধ্যম ছিল, সেটা হলো তাদের সামনে না আসা। যখনই তাদের নজর আমার উপর পড়তো, সবাই আমায় বিরক্ত করতে শুরু করত। আমি সবার নজরের আড়াল হয়ে চুপি চুপি থাকতে শুরু করলাম। ধীরে ধীরে আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেললাম। আমাকে শোনার মতো, বোঝার মতো কেউ ছিল না, শুধুমাত্র আমার এই টিভিতে বান্ধবী ললিতা ছাড়। 2009 আজকে জোর জন্মদিন। জো তার সেক্স ডল শেফালির সাথে কেক কাটে। যখন সে মাস্টারবেশন করছিল, হঠাৎই তার মার কল আসে। তার মা বলে, তোরে যে আমি এত কল করতেছি, আমার কলটা উঠাস না কেন? দুপুরেও কল দিলাম, তখনও কোনো খোঁজ খবর পাই নাই। তার মা তাকে জন্মদিনের কথা মনে করিয়ে দেয়। বলে, আমরা বান্ধবীরা মিলা জেজু আইল্যান্ডের ট্রিপে যাওয়ার কথা ভাবছি। অন্যের পুলামাইয়ারা মায়েরে টাকা দেয়, শপিং করে দেয়। তোর কাছ থেকে কি আমার চায়া চায়া টাকা নিতে হবো রে? কিছুই তো দেশ না। আচ্ছা বাদই দিলাম সেগুলো কথা, এখন তুই ক তোর কথা। তোর কি খবর? গার্লফ্রেন্ড হয়েছে কোনো? আচ্ছা তুই কি আমার কথা একটুও ভাবস না? তোর বাপ মরছে ছোট রাইখা, আমি তো কষ্ট করে কোলে পিঠে করে তোরা মানুষ করছি। এত বড় দামরা হয়ে গেছস, আমার কি এখন তোর কাছে এইটুকু হক নাই? চায়া চায়া টাকা পয়সা নিতে হবো? এভাবেই আক্ষেপের বশে জোর মা তাকে অনেক কথা শোনায়। আমি এখনো খুব একা।
আমি এখনো লোকেদের খুব ভয় পাই, বিশেষ করে মেয়েদের চোখে তো আমি চোখই রাখতে পারি না। এজন্য মেয়েদের চেহারার জায়গায় আমি তাদের হাত দেখি। জো দেখে মমির দোনো হাতেই তিল, আর সেটা একই রকম জায়গাতে। বাস্তব জীবনে জো খুবই একা, তাই সে সময় কাটাতে সেই অ্যাডাল্ট সাইডে লাইভ স্ট্রিম দেখত। আর তার সব থেকে পছন্দের একজন ছিল মাস্ক গার্ল। আজকে জো লক্ষ্য করে মাস্ক গার্লের হাতেও মমির মতো একই রকম একই জায়গাতে তিল রয়েছে। সে বুঝতে পারে এই মেয়েটা অন্য কেউ নয়, তার ওই অফিসের সেই মমি। এরপর থেকে মাস্ক গার্ল তার জন্য আরো বেশি স্পেশাল হয়ে ওঠে। জো সব সময় শুধু তাকেই কল্পনা করে। সে অফিস থেকে ছুটি হতেই দৌড়ে বাড়ি আসে যাতে মাস্ক গার্লের লাইভ স্ট্রিম মিস না হয়ে যায়। দেখা যায় ওয়ান্স ওপেন এ প্রিন্স, এই প্রিন্স নামের আইডি থেকে অনেক ভালো ভালো কমেন্টস আসে। এসবে তো মমি খুব খুশি হয়, বলে ওহ প্রিন্স তুমি কত ভালো, তোমার মানসিকতা সত্যিই প্রশংসনীয়। প্রিন্স তুমি একদম ঠিক বলেছ, শুধু বাইরের সৌন্দর্যটাই আসল নয়, একটা মানুষ ভেতর থেকেও অনেক বেশি সুন্দর। জো একই কথাগুলো তার সাথে বলে। সে প্রতিদিন বাড়ি ফিরে লাইভ স্ট্রিম দেখে, তার সাথে খাবার খায়, সে তাকে দেখে ঘুমায়। সবটা জোরে শুধু মাস্ক গার্ল আর মাস্ক গার্ল। অফিসে সেদিন তো এক্সাইটমেন্টের চোটে মমিকে বলেই ফেলেছিল আরে তুমি মাস্ক গার্ল না, কিন্তু সাথে সাথে সে নিজেকে কন্ট্রোলে নিয়ে নেয়। দেখানো হয় কাল যখন তারা ফুড কটেজে এসে খাবার খাচ্ছিল, জো খাবারগুলো মমির দিকে এগিয়ে দেয়। এতে করে সান বলে আরে ভোটকা তুই খাবারগুলো ওদিক দিতেছস কি লিগা, আমি খামো না। মিস্টার ও যখন পার্ককে সেই লাইভ স্ট্রিমের কথা বলছিল, মাস্ক গার্লের কথা বলতেই মমি জোর মুখেই ওয়াইন ফুঁকেছিল। এরপর মমি যখন পার্কের সাথে ট্যাক্সিতে করে যাওয়ার কথা বলছিল, দেখানো হয় জো তার সব কথাগুলো শুনছিল। এরপর মমি যখন লাইভ স্ট্রিমে পার্কের কিচ্ছা শোনাচ্ছিল, এসব শুনে জো রাগে জ্বলছিল। অফিসে মমির লুকিয়ে লুকিয়ে পার্ককে দেখা সবকিছুই জো দেখত। ছাদে এসে জো মমিকে কিভাবে প্রপোজ করবে সে চেষ্টা করছিল। মানুষ চলে আসায় প্র্যাকটিসও করতে পারে না। সেদিন রাতে জো তার আগেই অফিস থেকে বের হয়েছিল। বাইরে এসে সে মমির ফেরার অপেক্ষা করছিল। এমন সময় মিস্টার ও তাকে অফিসের বাইরে দাঁড়াতে দেখে ইচ্ছা মতো বাজে ব্যবহার করে। এখানে দাঁড়িয়ে আছিস কেন? মোটু তো তাকে কিছু বলতেই পারে না সে কেন দাঁড়িয়ে আছে। এই ফাঁকে মমি বেরিয়ে চলে যায়। জো তাকে আর দেখতে পায় না, তবে সে পার্ককে ভিতরে ঢুকতে দেখে। ঠিক এমন সময় মমি তার পাস কিটা ফেলে আসায় সে আবারও অফিসে ঢুকে। জো এসব দেখে ভেবেই নিয়েছে মমি আর পার্ক হয়তো কিছু একটা প্ল্যান করেছে, তাই সে পিছন ঘেট দিয়ে আস্তে আস্তে ঢোকে। যা দেখতে পায় তা সে কখনোই ভাবেনি। পার্ক আরামকে লাগাচ্ছিল, আর এসব কিছু দেখে মোটু খুশিতে হাসতে হাসতে বাড়ি ফিরে। এদিকে মমি কিন্তু কান্না করে করে বাড়ি ফিরেছিল। বাড়ি এসে মমি লাইভ স্ট্রিমেও কান্নাকাটি করে, আর এসব দেখে জো খুশিতে নাচতে থাকে, কারণ মমি যাকে পছন্দ করে সে ধোঁকাবাজ বের হয়েছে। এই মোটু তো মমিকে অনেক ভালোবাসে, সে চাইছিল যাতে মমি পার্ককে পছন্দ না করে। জো দেখতে পায় মমি দুঃখে কাপড় চোপড় খুলে নাচানাচি শুরু করছে। এসবে সে ঘাবড়ে যায়, কারণ ভায়োলেন্স চলে আসলে সে আর মাস্ক গার্লের আইডিটাই দেখতে পাবে না। দেখা যায় জো তার সামনে এসে বলে মমি আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি এই বাটপার লম্পটটাকে ভুলে যাও, ও বিবাহিত, সালা একটা খাটাস। আরে জো কি বলছো এসব? হ্যাঁ মমি, আমি অনেক দিন ধরেই তোমাকে দেখছি, আমি তোমাকে ভালোবাসি। মোটু ভেবেই নিয়েছে হয়তো মমি তাকে এক চর বসাবে। জো এই কথাটা বলতে এতদিন লেগে গেল, আমিও তোমায় খুব ভালোবাসি, এই বলে ঠাসা এক চমো বসায়। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, নিচে গিয়ে একদম ললিপপটা খেতে শুরু করে। সান বলে আই জো কি হয়েছে, অসুস্থ নাকি? বোঝা গেল জো আসলে সকালবেলা অফিসে এসে এসব কিছু ইমাজিনেশন করছিল। তাকে দেখে ভাবে ইস যদি বাস্তবে এরকমটাই হতো। ছুটির পর লিফটের কাছে এসে জো তাকে ভালোবাসে এই কথাটা বলতে চায়। সে বলেই ফেলবে, এমন সময় লিফট চলে আসায় আর বলা হয় না। ভেতরে এসে হালকা করে একটু গা ঘেঁষে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করে মোটার বাচ্চা মোটা। এবার মমি বলে আচ্ছা আপনি বোধহয় উপরে কিছুটা বলতে চাচ্ছিলেন, বলুন। সুযোগটা পেয়েও মোটার বাচ্চা মোটায় বলতে পারে না। মোটার বাচ্চা কাজের কথাবার্তা শুরু করে। এসবে মমি তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। বাহিরে এসে মমি যখন পার্ককে মাতাল দেখে ট্যাক্সিতে উঠিয়ে তাকে নিয়ে যেতে থাকে,
সেও দ্রুত আরেকটা ট্যাক্সি নিয়ে তাদের পিছু করে। তাদেরকে একসাথে মোটেলে উঠতে দেখে জু খুব কষ্ট পায়, আর এই রাগ অভিমানে সে মমিকে সেই ন্যাকেড ছবি একটা র্যান্ডম মেল থেকে পাঠিয়েছিল। রাতে বাড়ি ফিরলে তার মায়ের কল আসে, তবে সে তার মাকে মিথ্যে বলে সে একটা মিটিংয়ে আছে, এই বলে সে ফোনটা কেটে দেয়। আর এইদিকে মমি তার এক ফ্যান্স প্রিন্সকে অনলাইনে দেখতে পেয়ে চ্যাট করার ইনভাইট করে। মমি বলে, আমার মনে হয় না কেউ কখনো কোনোদিন আমায় ভালোবাসবে, আমি ভালোবাসার যোগ্যই না। জো বলে, তুমি এমনটা কেন বলছো? তুমি তো অনেক অ্যাট্রাকটিভ, আমি তো আছি মাস গার্ল, আমি তোমায় সবসময় খুশি রাখবো। মমি বলে, আমার চেহারা দেখতেই তোমার চিন্তা ভাবনা পাল্টে যাবে, তুমি কেন এমনটা বলছো মাস গার্ল? মমি রিপ্লাই করে, হ্যান্ডসাম মঙ্ক নামের এক ছেলে আমায় ড্রিঙ্কের অফার করেছে। এই বলে সাথে সাথে মাস গার্ল লগ আউট হয়ে যায়। মমি তার সাথে দেখা করতে এসে বলতে থাকে, ইস কেন যে আসলাম, যাই চলে যাই। এমন সময় পিছন থেকে একজন বলে, হেই মাস গার্ল, তাহলে তুমিই সেই, তাই না? হাই, আমি হ্যান্ডসাম মং। সে তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। মং তার খুব প্রশংসা করে। সে বলে তার লাইভ স্ট্রিম সব থেকে বেশি এন্টারটেইনিং হয় এবং সে তার অনেক বড় ফ্যান। সে তাকে মাস্ক খোলার জন্য রিকোয়েস্ট করে। মানতে না চাইলে মং এই কথাটা জোরে জোরে বলতে থাকে। এসব দেখে মমি মাস্ক সরিয়ে ফেলে। মং বলে, আরে তুমি তোমার চেহারা লুকিয়ে রাখো কেন? তুমি তো অনেক অ্যাট্রাকটিভ। কি যেন বলে, ও তুমি হচ্ছ ন্যাচারাল বিউটি। তার এমন সব ভালো ভালো কথায় তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তারা একসাথে অনেকটা সময় গল্প করে। মমি বলে সে তার চেহারার সার্জারি করাতে চায়। এই কথায় মং বলে, দেখো মাস গার্ল, আমার জায়গা থেকে তো আমি বলবো ডোন্ট ডু দিস, তুমি যেমন আছো তেমনই খুব সুন্দর। তার মুখে এমন কথা শুনে মমি খুব খুশি হয়। সে ওয়াশরুমে আসলে হ্যান্ডসাম মং স্ট্যাটাসে বলে, হে গাইস, আমি মাস গার্লের সাথে ডেটে এসেছি। আজ রাতে চেষ্টা করব তাকে ড্রাঙ্ক বানানোর। মাস গার্ল বাস্তবে দেখতে খুবই কুৎসিত, একদমই জঘন্য। সো কি আর করার, যেহেতু দেখা করলাম এবার টেস্ট করে দেখি কেমন। তার এই স্ট্যাটাস জু দেখতে পায়। জু খুব রেগে যায়। জু মংকে কল করে, তবে মিউজিক লাউড থাকায় সে বুঝতে পারে না। জু সেই স্ট্যাটাস থেকে লোকেশনটা দেখে চিয়ংডং ফুড ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে মং তাকে নিয়ে এক মোটেলে আসে। বলে, আচ্ছা কিছুক্ষণের জন্য একটা রুম হবে? সরি স্যার, এখানে কিছুক্ষণের জন্য কোনো রুম দেওয়া হয় না, আপনি চাইলে এক রাতের জন্য নিতে পারেন। মং কিছুটা ভেবে 60,000 টাকা দিয়ে এক রাতের জন্য একটা রুম নিয়ে নেয়। বলে, হেই মাস গার্ল, আমি বিয়ার কিনতে বাইরে যাচ্ছি, এই নাও চাবি, তুমি উপরে যাও। মমি রুমে এসে চিন্তায় পড়ে যায়। সে কি ঠিক করছে না ভুল করছে সে নিজেও বুঝতে পারছে না। বিছানায় বসতেই অবাক হয়, দেখা যায় এটা তো পুরো পানি দিয়ে তৈরি করা একটা বিছানা। বাহিরে মং বলে, ওই সালির চক্করে কতগুলা টাকা শেষ করলাম, সালি বিয়ারের টাকা পর্যন্ত দিল না, আর কিপটা। জু এখান দিয়েই তাদেরকে খুঁজতে থাকে। হ্যান্ডসাম মং এর আইডিতে নিজস্ব ছবি না থাকায় সে তাকে দেখেও চিনতে পারে না। মমি দেখে অ্যাসোসিয়েট ম্যানেজার জু তাকে 8 বার কল করেছে। এসবে সে কিছুটা অবাক হয়। সাথে সাথে বিয়ার নিয়ে মং চলে আসে। মমি বলে তাদের এখানে এসব খাওয়া ঠিক হবে না। তবে মং তার কাছে এসে বলে, আরে তুমি এত চিন্তা করছো কেন, এত কি ভাবছো? আচ্ছা এখানে এসো, দেখো আমরা একসাথে বিয়ার খেয়ে একটা মুভি দেখবো আর গল্প করব। সত্যি মাস গার্ল, তুমি খুব সুন্দর। এই বলে সে তাকে চুমু করেই দেবে। তার এমন ছোঁয়াছুঁইতে মমি খুব বিরক্ত হয়। আরে তাই বলে তুমি আমায় এভাবে ধাক্কা মারবে? এতক্ষণ তো তুমি আমার সাথে কত এনজয় করছিলে, এখন কি হয়ে গেল মাস গার্ল? তার এমন ব্যবহারে মমি আনকমফোর্টেবল হয়ে যায়। মং বলে, আরে যদি কিছু করারই না ছিল আগেই বলে দিতে, শুধু শুধু আমার টাকাগুলো গেল। এই কথায় মমি এক গাদা টাকা রেখে চলে যেতে লাগলে আবারও বলে, সালি এমন ভাব দেখাচ্ছে যেন কোনো হুড়পড়ি। কি বললি তুই? ঠিকই তো বলেছি, এরকম বাজে একটা চেহারা নিয়েও তোমার এত তেজ। লাইভ স্ট্রিমে তো সবকিছু দেখিয়ে দিয়েছো, তো এখন এত সাধু সাজার কি মানে? যদি তুই দেখতে সুন্দর হতি তোর এই ভাবও আমি সহ্য করতাম, তোর চেহারা দেখলেই তো আমার বমি আসে। থু সালি, তুই মাস্কেই ঠিক ছিলি। এই কথায় মমি রেগে এক চর বসায়। মাগি তুই আমায় মারবি, দাঁড়া দেখাচ্ছি। তাদের মধ্যে খুব ধস্তাধস্তি চলে। মং তাকে রেপ করতে চায়। সুযোগ বুঝে মমি তার ধনে এক লাথি বসায়, পুরো দুনিয়া অন্ধকার করে দেয়। আবারও তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। মং তার উপর এক লাফ দেয়, ছিটকে গিয়ে বেসিনের সাথে মাথাটা লেগে ফ্লোরে পড়ে যায়। মমি ব্যথা পেলেও উঠে বসে। দেখা যায় মঙের মাথা ফেটে রক্ত বেরিয়ে গেছে। এসবে মমি চমকে ওঠে। সে খুব ভয় পেয়ে যায়, কি করতে এসে কি হয়ে গেল। মমি অ্যাম্বুলেন্সকে কল করতে ফোনটা খুলতেই দেখে জুর মেসেজ। সে বলেছে
মমি দ্রুত বেরিয়ে পড়ো, ছেলেটা তোমায় ইউজ করবে। এসব দেখে মমি আরো চমকে ওঠে, দ্রুত তাকে কল করে। এবার জু আসলে সে তাকে সবটা খুলে বলে। পুলিশকে কল করার কথা বলতেই জু ফোনটা নিয়ে বলে, তাহলে সারা জীবন জেলে পচে মরতে হবে। মমি বলে সে বলবে সেলফ ডিফেন্সে মেরেছে, তাহলে তো তাকে ছেড়ে দিবে। জু বলে কিন্তু তবুও কয়েক মাস তো তোমায় জেলেই থাকতে হবে। মমি ভয়ে প্রচুর কাঁদতে শুরু করে। জু তাকে এখান থেকে চলে যেতে বলে। মমি যেতে না চাইলে, মমি প্লিজ প্লিজ যাও যাও প্লিজ। জু এক আতঙ্কে ভরা বাচন ভঙ্গিতে বারবার রিকোয়েস্ট করতে থাকে। তার এমন আচরণ দেখে মমি খুব অবাক হয়, আর কোনো কথা না বলে সে বাড়ি চলে আসে। মমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব কুৎসিত দেখতে পায়। এদিকে জু একটা ব্রিফকেস নিয়ে আসে যাতে চাকু আর গ্লাভস দেখা যায়। সে চাকুটাকে নিয়ে ভেতরে আসে। মং এর টি শার্ট কাটতেই দেখা যায় মং এখনো বেঁচে আছে, সে মরেনি। এসবে সে আরো ভয় পেয়ে যায়, সাথে সাথে এক ঘা বসায়। এরপর লাগাতার ঘাওয়াতে ঘাওয়াতে তাকে মেরেই ফেলে। পরদিন অফিসে এসে সে মমিকে আর দেখতে পায় না। তারা জানতে পারে মমি এইচআরে কল করে রিজাইন করেছে। এসবে তো সবাই অবাক হয়। সান্তার নাম্বারে কল করলেও সে তাকে পায় না। জো মমির অ্যাড্রেস নিতে এইচআর ডিপার্টমেন্টে আসে। কারণ জানতে চাইলে সে বলে তার কিছু জিনিস রয়ে গেছে, এগুলো তার কাছে পৌঁছে দিতে হবে, আর তাকে এখন ফোনেও পাওয়া যাচ্ছে না। এবার সে তার ঠিকানায় চলে আসে। তবে মমি দরজা না খোলায় তার জিনিসগুলো রেখে সে চলে যায়। হঠাৎ মাসগার্ল লাইভে আসে, কারণ তার সাসপেন্ডের দিন শেষ হওয়ায় অ্যাকাউন্টটা ফিরে এসেছে। মমি বলে, হ্যালো গাইস, আজকে এটা আমার শেষ লাইভ, তোমাদের সাথে থেকে অনেক মজা হয়েছে। এই বলে সে নাচতে শুরু করে। এসব দেখে জু আবারও দৌড়ে চলে আসে। তার দরজায় জোরে জোরে চেঁচাতে শুরু করে। এসব দেখে সে দরজা খুলে দেয়। ভেতরে এসে বলে, তুমি কি কোথাও চলে যাচ্ছ? চাকরি কেন ছেড়েছ? মমি বলে, যা কিছু আমার সাথে হয়েছে আমার মনে হয় না এসব কিছুর পর আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। জো তাকে সব ভুলে যেতে বলে। দেখো, সব নতুন করে শুরু করো, কিচ্ছু হয়নি। তার এই একই ধাঁচের কথা শুনে মমি বলে, এর মানে তুমি সেই ওয়ান্স উপন এ প্রিন্স। প্রথমে তো আমি অবাক হয়েছিলাম, আমি ওই ছেলের সাথে আছি এই কথাটা তুমি কিভাবে জানো? এরপর আমি বোঝার চেষ্টা করলাম, আমাকে যে মেইলে ছবি পাঠিয়েছিল সেটা তুমিই ছিলে, তাই না? তুমি এরকমটা কেন করলে বলো আমায়। জু বলে, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। যখন আমি তোমায় পার্কের সাথে সেদিন মোটেলে যেতে দেখেছি তখন আমি খুব রেগে গিয়েছিলাম। আমি জানি না কেন জীবনে প্রথমবার কার জন্য আমি এমন কিছু ফিল করেছি। তুমি ঠিক বলেছ, আমি ভুলে যাব সেই রাতের কথা, আমার স্মৃতি থেকে মুছে ফেলবো। আমি একটা নতুন শুরু করব। পুরনো কিম মমি মরে গেছে, আমি একটা নতুন জীবন শুরু করতে চাই, একদম ফ্রেশ। তার এসব কথা শুনে জো বলে, তাহলে আমার কি হবে মমি? তুমি আমাকেও কি তোমার স্মৃতি থেকে মুছে ফেলবে? দেখো মিস্টার জো, আমি তোমার জন্য কি বা করতে পারি? তার সামনে থেকে সরে গিয়ে বলে, তোমরা সবাই একরকম। এই কথায় জো তাকে টেনে বিছানায় ফেলে রেপ করে আর বলে, আমি ভেবেছি এখন থেকে আমি তোমায় সব শয়তানের হাত থেকে রক্ষা করব, আমি সব সময় তোমায় প্রোটেক্ট করব। আই লাভ ইউ মিস মমি। জো তাকে এতটা শান্ত দেখে খুব অবাক হয়। মাস্কটা সরাতেই দেখে মমি তার চেহারায় সার্জারি করিয়েছে। মমি তার উপরে বসে সে একবারেই শক মিটিয়ে দেয়। সালা হারামজাদা, তোরা সবাই এক। মমি তার গলায় এক ঘা বসায়। সে তাকে ঘাওয়াতে ঘাওয়াতে একদম মেরেই ফেলে। আমার নাম কিম কিয়ং জা। আমি জোর মা কিম। আমি অনেক গরিব পরিবার থেকে উঠে আসা একজন, এজন্য প্রেম ভালোবাসা আমার কপালে ছিল না। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। চেহারা থোবরায় আমার কিছুই যায় আসতো না। সে বলল তার কাছে একটা চাকরি আছে, ব্যাস আমি ভরসা করে বিয়েটা কইরা নিলাম। শালারে দেখা মনে হয় নাই শালাই যে মাগিবাস। ওই হারামজাদার দম কম থাকা সত্ত্বেও আরেক মাইয়ার লগে চক্কর চালাইতেছিল। তাই এন্না নিয়া আমগো বিয়াটা মাত্র 3 বছর টিকছে। এরপরও আমি নিজেকে সামলে নিয়েছি, কারণ আমার পাশে আমার ছেলে জো যে ছিল, ওর জন্য তো আমি দুনিয়ার সব বিপদের সাথে লড়াই করতে পারবো। 1978-এ মানুষের বাড়িতে কাজ করছি, 79-তে হোটেলের বাসন মাঝামাঝি করছি, 80-তে পাবলিক টয়লেট ধোয়া মোছার কাজে ছিলাম, 81-তে ডেলিভারি ওমেন সেজে এদেশ থেকে ও দেশ খাবার নিয়ে গুল্লাছুট খেলছি, 82-তে একজন ট্যাক্সি ড্রাইভারও ছিলাম। এরপর 1983-তে অনেক কষ্ট করে নিজে একটা হোটেল খুলছি। তাতে কি আমার শান্তি হইছে?
না, পাশাপাশি আমগো 2 বেটির হোটেল থাকায় হোটেলে খেতে আসা মানুষদেরকে নিয়ে আনন্দের চোটে তো মাঝে মাঝে চুল টানাটানিও হয়ে যেত। ছেলেটাকে মানুষ করতে অনেক কষ্ট করেছি। যখন জো ছোট ছিল হরহামেশাই ওর জিনিসপত্র গায়েব হয়ে যেত। কখনো কখনো শরীরে ব্যথার চিহ্ন দেখতে পেতাম। একদিন তো দেখি চুলের মধ্যে চুইংগাম লাগানো। যখন আমার পোলার সাথে এগুলো হইতেছিল আমার মনে হইতো আমি হয়তো পোলাডার খেয়াল রাখতে পারতেছি না, তাই পোলাডারে ভালো একটা কবিরাজ দেখাইলাম, ঝাড়ফুঁক করাইলাম, মনে করছিলাম হয়তো কোনো কিছুর আসল লাগছে তাই এরকম করে। এরপর থেকে আমার ছেলেটা অনেক ভালো হয়ে গেল। আমি সব সময় চাইতাম বড় হয়ে আমার পোলাটা একটা ডাক্তার হব। আমরা দেখতে পাই জো তার মাকে বোকা বানাচ্ছে। সে পড়ার নাম করে দুষ্টু দুষ্টু ছবির বই পড়ে। তার মা তাকে গোসল করানোর সময় সে বলে তার নাকি শরম লাগে। এরপর 1997-তে সিওল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে খুব সহজেই আমার পোলার অ্যাডমিশন হয়ে গেল। কিন্তু সে ডাক্তারি নিয়ে লেখাপড়া করে নাই। তবে পোলার চাকরি হইতেই পোলা গেল পাল্টা, একদম পাল্টা গেল। আমরা দেখতে পাই হঠাৎ একদিন তার মায়ের সাথে খুব রাগারাগি হয়। আসলে জো চাইতো সে একা একা থাকবে, কিন্তু তার এই সিদ্ধান্তে মা বলে যদি তুই বিয়ে শাদী করা পোলা হইতি তাহলে একটা কথা ছিল, কোন দুঃখে তুই এখন একা থাকতে চাস? হ্যাঁ আমারে বল, নাকি আমার সাথে থাকতে চাস না, কোনটা? তোর ধারণা আছে একা একা থাকতে গেলে কত খরচ হয়? এসব কথায় জো বলে তার অফিস যেতে আসতে 4 ঘন্টা করে সময় লাগে, যেতে 2 আসতে 2। এই কথাগুলো শুনে তার মা খুব কষ্ট পায়। আমি ভাবছিলাম আমার পোলা আমার জিদ দেখা, আমার রাগ দেখা, অভিমান দেখা হইলেও একা থাকার চিন্তা ভাবনাটা মাথা থেকে ঝাইরা ফেলবো, কিন্তু না, এখন ও আমায় ছেড়ে চলে গেছে আর কোনোদিন ওর বাসায়ও আমাকে যাইতে দেয় নাই। দেখা যায় জোর মা অনেক দূর থেকে কষ্ট করে তার জন্য খাবার নিয়ে তার ঠিকানায় আসে, তবে সে তার মায়ের সাথে দেখা পর্যন্ত করে না। এসবে তার মা খুব কষ্ট পেয়ে বলে আজকের পর থেকে আর কোনোদিন আমি তোর খোঁজ করব না। এত কষ্ট করে খাবারগুলো নিয়ে আসলাম, এতটা পথ আসলাম, আমার সাথে দেখা পর্যন্ত তুই করবি না, তুই মরে যা কুলাঙ্গার কোথাকার। তার মা খুব কষ্ট পেয়ে খাবারগুলো রেখে চলে যায়। এরপর যদিও সে একদিন তার মাকে কল করেছিল, কিন্তু এত কিছুর পরও তার মা আশায় ছিল হয়তো তার ছেলে কখনো না কখনো নিজের ভুলটা বুঝতে পেরে অন্তত মায়ের কষ্টগুলোর কথা চিন্তা করে হলেও ফিরে আসবে। কিন্তু আফসোস এরকম কিছুই হয়নি। আজকে তার মা পুলিশ নিয়ে তার বাড়ি এসেছে। ভিতরে ঢুকতেই দেখা যায় আশপাশটা একদমই এলোমেলো, খুবই বাজে গন্ধ। পুলিশরা একটা ডল খুঁজে পায়। তার মা মনে করে এটা হয়তো সত্যিকারের মেয়ে। সে বলে হায় আল্লাহ, এটা কোন ধরনের পুতুল, একদম মানুষের মতো, আর ওই এখানে শুয়ে আছে কেন? পুলিশ একটা প্লাস্টিকের ব্যাগে মানুষের শরীরের টুকরো খুঁজে পায়। এসব দেখে তার মা এখানেই সেন্সলেস হয়। পুলিশ এই কেসটা নিয়ে দেখছে এবং জোর অফিসেও খোঁজ নিচ্ছে, সাথে তদন্ত করা হচ্ছে সেই লাশের টুকরোগুলো আসলে কার ছিল। পুলিশ কিমের সাথে কথা বলতে হসপিটাল আসে। তার মা জানতে চায় ওই প্লাস্টিকের ব্যাগে কার লাশ ছিল। পুলিশ বলে তারা সেটা জানে না, তবে এটুকু শিওর যে সেই ব্যাগে একটা ছেলের লাশ ছিল। এসবে কিম খুব খুশি হয়, এর মানে তার ছেলে বেঁচে আছে। সে সবাইকে এসব কিছু বলতে থাকে। এবার পুলিশ জানতে চায় তার মা লাস্ট কবে তার ছেলের সাথে কথা বলেছিল এবং তার ছেলে যেই অফিসে চাকরি করে সেখানে কারোর সাথে তার কোনো শত্রুতা আছে কিনা। এই কথায় তার মা বলে 2 সপ্তাহ আগে আমার কথা হয়েছিল আমার জন্মদিনের দিন। আর তোমরা এমন কথা কেন জানতে চাইছো? আমার ছেলের সাথে সবারই ভালো সম্পর্ক ছিল। আচ্ছা, তোমরা আবার ভাবছো না তো আমার ছেলেই মার্ডার করেছে? তোমরা এরকমটা ভাবলে কি করে? আমার ছেলে একটা মাছি পর্যন্ত মারতে পারে না, ও রক্ত দেখলেই থরথর করে কাঁপে, আর ও মানুষ খুন করবে? চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। পুলিশ তথ্যের জন্য তার অফিসে আসে। মিস্টার ও বলে আসলে তার আপন বলতে এখানে তেমন কেউ ছিল না, তাছাড়া সে খুব কম কথা বলতো। HR ডিপার্টমেন্টের ম্যাডাম বলে আমার সাথে তার লাস্ট কথা হয়েছিল যখন সে কিম মমির অ্যাড্রেস নিতে এসেছিল। এই কথায় তারা মমির চাকরি ছাড়ার ব্যাপারে জানতে চায়। সে বলে এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না, কারণ উনি হঠাৎ করেই রিজাইন দিয়ে চলে গেছে। সান বলে তাহলে কি মিস্টার জো মমিকে পছন্দ করতো? না না, আমার এরকমটা মনে হয় না, তবে যদিও মাঝে মাঝে মমি আমাকে বলেছিল জো নাকি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতো। আমি জানি না আসলে, তবে ওই ভোটকা কথায় কথায় ওভার রিয়াক্ট করতো। অদ্ভুত আচরণ ছিল। এসব কথা শুনে পুলিশ চলে আসে মমির বাসায়, যেখানে সে ভাড়া থাকতো। তারা জানতে চায় মমি চলে যাওয়ার সময় তার কাছে কোনো কিছু অদ্ভুত লেগেছে কিনা। বাড়িওয়ালি বলে বাড়ি ছেড়ে যাওয়ার সময় সে মুখের সার্জারি করিয়েছিল। তারা আরও জানতে চায় মমি কখনো বাড়িতে কোনো ছেলে বা তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতো কিনা। বাড়িওয়ালি বলে
মেয়েটা এরকম কিছুই করতো না, তবে মাঝে মাঝে ও জোরে জোরে মিউজিক দিয়ে নাচানাচি করত, কিন্তু ছেলে মানুষদেরকে কখনো বাড়িতে নিয়ে আসেনি। আসলে পুলিশের মনে হচ্ছিল মমি আর জো তারা দুজন হয়তো একসাথে কোথাও পালিয়ে গিয়েছে। নিউজে বলা হয় মিস্টার জোর সাথে সাথে তার অফিসের আরো একজন কলিগ মিস মমিও নিখোঁজ। তার ফ্যামিলি দার্জিলিংয়ে থাকে, তারা তার ফ্যামিলির সাথেও কথা বলার চেষ্টা করেছে। আর সেই পলিথিনে যেই লাশের টুকরোগুলো ছিল সেটা যেই বিল্ডিং এর ফ্ল্যাটে পাওয়া গেছে, সেই ফ্ল্যাটে মিস্টার জো নিখোঁজ হওয়ার আগে থাকতো। সাথে তার ঘরে থাকা কম্পিউটারে 2000-এরও বেশি অ্যাডাল্ট ভিডিও, সেক্স ডল, সাথে অনেক রকমের সেক্স টয়ও ছিল। আর এরকম মানুষ সেক্সের জন্য সব কিছু করতে পারে, উত্তেজিত হয়ে কাউকে মেরেও ফেলতে পারে। এমন সব নিউজ দেখে কিম রেগে পুলিশদের বলে, আমি বলেছিলাম আমার ছেলের খোঁজ করতে, আর তোরা আমার ছেলেকে খুনি, লম্পট, অ্যাডিক্টেড আরো কত কিছু বানিয়ে দিলি। আমার ছেলেটা অনেক ভোলাবালা, ও কারো জান নিতে পারে না, এটা আমি প্রমাণ করেই দেখাবো। কিম তার ছেলেকে খুঁজতে চায়। সে বাড়ি এসে তার হোটেলটা বন্ধ করে দেয়, শহরে চলে আসে। কয়েক বছর মেহনত করে কিম ভালো টাকা কামিয়েছে। সে পুরো টাকাটা ব্যাংক থেকে বের করতে আসে। তার টাকার পরিমাণ দেখে মেয়েটা বলে, আচ্ছা মিসেস, আপনি কি এখান থেকে সব টাকা বের করবেন? কেন, বাপের জন্মে এত টাকা দেখোনি না তোমার ব্যাংকে এত টাকা নেই? এবার একজনকে দিয়ে তার ছেলের কম্পিউটার আনলক করিয়ে নেয়। তবে সেই কিবোর্ড, মাউস দেখে এগুলো কি, এসব দিয়ে কি করতে হয় সে কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে একটা কম্পিউটারের কোর্সে ভর্তি হয়। ধীরে ধীরে কিম কম্পিউটার শিখে নেয়। এবার সে মাস্ক গার্ল, সেই মেয়েটার সম্পর্কে জানার চেষ্টা করে। কিম মমির গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার সময়কার কিছু ছবি এবং তার লাইভ স্ট্রিম সম্পর্কিত অনেক কমেন্টস দেখতে পায়। তবে এসব স্টাইলিশ কথা সে বুঝে উঠতে পারে না, তাই সে একটা একটা করে ভাষা শিখতে শুরু করে। তার সাথে ট্যাডি নামের একটা ছেলেও মাস্ক গার্লকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল। সে তার ফ্যান ক্লাবের ম্যানেজার ছিল। এবার কিম তার সাথে মেসেজে কথা বলে। সে তাকে জানায় প্রতিদিন সে এই টাইমেই অনলাইনে আসে। যদি সে মাস্ক গার্ল সম্পর্কে কোনো কিছু জানতে পারে তাহলে যেন তাকে জানায়। টেডি বলে, আমি একজনকে দেখেছি, আমার মনে হয় সেই মেয়েটাই হয়তো মাস্ক গার্ল। কিম তার কাছে প্রমাণ চাইলে সে তাকে একটা ভিডিও পাঠায়। তাহলে সত্যিই কি এই মেয়েটা মাস্ক গার্ল? কিন্তু ওর চেহারা তো অনেক আলাদা। ট্যাডি বলে, মাস্ক গার্ল তার চেহারায় প্লাস্টিক সার্জারি করিয়েছে। রাতে ঘুমের মধ্যে সে তার ছেলেকে স্বপ্ন দেখে তার ছেলে ফিরে এসেছে। বলছে, মা, আমার খুব ঠান্ডা লাগছে। কিম তার ছেলেকে বুকে জড়িয়ে নিতেই মাথাটা আলাদা হয়ে যায়। এসবে কিম খুব ভয় পেয়ে যায়। এমন সময় তার কাছে পুলিশের কল আসে। নিউজে দেখানো হয় আলমারির ভেতর থেকে এক ব্রিফকেসে জোর মৃতদেহ পাওয়া গেছে। এটাও সেই বিল্ডিং থেকেই সংগ্রহ করেছে যেই বিল্ডিং এর একই ফ্ল্যাটে আরো 5 মাস আগে ফ্রিজ থেকে এক মৃতদেহ পেয়েছিল। কিম নিজের ছেলেকে মৃত দেখে ছটফট করতে শুরু করে। সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না যে তার ছেলেকে এতটা বাজেভাবে মেরে ফেলা হয়েছে। এখন পুলিশ পুরোপুরি সন্দেহ করছে মমিকে। তারা মনে করছে মমি হয়তো এই কেসটার সাথে খুব ভালোভাবে জড়িত। এদিকে ছেলেকে হারিয়ে কিম এক সাইকোতে পরিণত হয়। সে খুব শোক প্রকাশ করে বলে, সৃষ্টিকর্তা যেহেতু তাকে এত দুঃখ কষ্টের পরও আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে, এখন থেকে সে আর থেমে থাকবে না। সে তার ছেলের প্রতিশোধ একাই নেবে। সে বদলা নিতে চায়। কিম মমিদের গ্রামের বাড়ি দেসেনে চলে আসে। ভেতর থেকে তার পরিচয় জানতে চাইলে বলে, এটাই তো ওই ডাইনি কিম মমির বাড়ি, তাই না? তুই আমার পরিচয় জানতে চাস না? আমি সেই ছেলের মা যাকে মমি মেরেছে। তাড়াতাড়ি দরজা খোল। কাজের মহিলা বলে, দেখুন আমি এখানে কাজ করি, ম্যাডাম বলেছে যদি আপনি এখান থেকে চলে না যান তাহলে সে পুলিশ ডাকতে বাধ্য হবে। এই কথায় বুড়ি আরো খেপে যায়। আচ্ছা, ওরা কি জানে না ওরা এক খুনির মা বাবা? কাজের মহিলা বলে, আসলে ম্যাডাম দেখুন, এখনো তো এরকম কিছু প্রমাণ হয়নি। তাছাড়া সে তার মেয়ের সাথে অনেক বছর আগেই সম্পর্ক শেষ করেছে। এর উপর মমির বাবা অনেক আগেই আত্মহত্যা করে মরে গিয়েছে, তাই এখন আর এসবে তার কিছু যায় আসে না। মমির মাকে দেখে কিম বলে, কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন, নিচে আয়। তাকে এতটা শান্ত দেখে বলে, হায় আল্লাহ, এই বুড়ির তো দেখি কিছুই যায় আসে না। চাকরানি বলে, যদি আপনি এখান থেকে এখন না যান আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। সালি, এখনো পুলিশকে কল দিস নাই? দাঁড়া, আমি পুলিশ ডাকতেছি, দাঁড়া। কিম এখানকার প্রতিবেশীদের কাছ থেকে এক বাঙালি ভাবির খোঁজ পায়। তবে এসব কিছু তার বিশ্বাস হয় না। তবে তাদের মুখে এত বড় বড় কথা শুনে সে চলে আসে সেই ভাবির কাছে। বলে, এবার তাড়াতাড়ি বল
ওই ডাইনি কোথায় লুকিয়ে আছে। সে পরীক্ষা করে তাকে বলে পশ্চিমে আছে। আরে এভাবে পুরো পশ্চিম খুঁজতে গেলে তো আমি মরেই যাব। টাকা যত চাই আমি দেব, তুই শুধু আমায় আসল জায়গাটা বলে দে ও কোথায় আছে। ভালোভাবে পরীক্ষা চালিয়ে বাঙালি ভাবি বলে এখানেই আছে। আমি এক নদী দেখতে পাচ্ছি আর একটা কাপড়, গাংচিয়ন। এবার কিম চলে আসে। সেই ছবিটা দেখে বুঝতে পারে এটাই সেই জায়গা যেখানে মেয়েটা নাচানাচি করছিল। ভেতরে এসে লোকেদের জিজ্ঞেস করে তারা এই মেয়েটাকে দেখেছে কিনা। তারা বলে এই মেয়েটা ইভেন্টে পারফর্ম করতে আসে, তবে বেশ কিছুদিন হয়ে যায় এখন আর সে আসে না। কিম তাদের কাছে নাম্বার চেয়ে বসে, যদি সে কোনোভাবে যোগাযোগ করতে পারত মেয়েটার সাথে। তার এই কথায় তাদের সন্দেহ হয়, কারণ জানতে চাইলে কিম বলে আসলে ও আমার ছোট মেয়ে, যেদিন থেকে ঘর ছেড়ে বেরিয়ে গেছে একবারও আমার সাথে দেখা হয়নি। তারা এমন ইমোশনাল ড্রামা দেখে ইভেন্ট কোম্পানির নাম্বার দিয়ে দেয়। সেই নাম্বার অনুযায়ী কিম চলে আসে এক জুয়ার আসরে। ভেতরে এসে ছবি দেখিয়ে তাদের কাছেও জানতে চায় তারা এই মেয়েটাকে চিনে কিনা, কোথাও দেখেছে কিনা। ছবি দেখে লোকগুলো বলে ওর নাম ইয়োমি, এখানে জব করত, তবে জবটা ছেড়ে চলে গেছে। কেন কেন চাকরিটা ছেড়ে দিয়েছে আর কোথায় গিয়েছে? ও বলেছে ও নাকি ভালো একটা চাকরি পেয়েছে কোথায়। সেক্সি চেহারা আর এত টসটসা ফিগার নিয়ে আর কত ভালো চাকরি হতে পারে। এবার আপনি আমায় বলুন জেঠিমা। সে রাস্তায় অলিতে গলিতে সব জায়গাতে ছবি দেখিয়ে সবার কাছে জানতে চায় তারা এই মেয়েটাকে চিনে কিনা, তবে সে কোথাও তার সন্ধান খুঁজে পায় না। পাশে একটা ফাস্টফুডের দোকান দেখে খাবার অর্ডার করে আর এখানেই সে মেয়েটাকে দেখতে পায়। দেখে এটাই সেই মেয়ে। ছবিতে থাকা মেয়েটার চেহারার সাথে অবিকল তার চেহারার মিল রয়েছে। কিম তার পিছু করে একটা জলসা ঘরে চলে আসে, তবে তাকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না। তাকে আটকালে সে বলে লম্বা সুন্দরী যে মেয়েটা গেল সে তার মা। ও আচ্ছা, আপনি মেয়ের মা? কি বললে? ওর নাম মিয়ে? তারা তাকে বের করে দেয়। বাহিরে এসে গাড়িতে বসে সে তার অপেক্ষা করে। হঠাৎ তার চোখ লেগে আসে। স্বপ্নে সে আবারও তার ছেলেকে দেখতে পায়। জু তার মায়ের কাছে সাহায্য চাইছিল, কিন্তু মাস গার্ল এসে তার চোখের সামনে তার ছেলেকে মেরে ফেলে। কিছুটা সময় পর মেয়েটা বেরিয়ে ট্যাক্সি নিয়ে চলে যায়। সেও তার পিছু করে একটা গলিতে চলে আসে। সকালে আবারও কিম তার পিছু করে একটা সেলুনে চলে আসে। তাকে এরকম করতে দেখে তারা জানতে চায় সে কি কাউকে খুঁজছে কিনা। কিম বলে সে তার চুল কাটতে এসেছে, সে কেন কাউকে খুঁজবে। কিম এসে তার পাশেই বসে। সে তাকে ভালোভাবে দেখতে থাকে। কিম মেয়েটার গলায় একটা লকেট দেখতে পায়। তার মনে পড়ে ঠিক একই রকম একটা লকেট সে অন্য কোথাও দেখেছিল। বাড়ি ফিরে খুঁজতে শুরু করে। সে ওই মাস্ক গার্লের ছবিতেও একই রকম লকেট দেখতে পায়। কিম এখন নিশ্চিত এই মেয়েটা আর কেউ নয়, সেই আসল মমি। পরদিন সকালে সে ওই গাড়িটা কিনে নেয়। তার লাইসেন্স দেখে বলে আপনি যদিও লাইসেন্স প্রাপ্ত, তবে আপনার বয়স হয়েছে, আপনি কি গাড়ি চালাতে পারবেন? এ কথায় কিম বলে এক্সেলেটর আর ব্রেকের পার্থক্যটা আমি জানি। এবার সে বন্দুক কিনতে চলে আসে। তারা এই বুড়িকে দেখে বলে ও আচ্ছা, তাহলে আপনি কন্ট্যাক্ট করেছিলেন। দেখে তো মনে হচ্ছে না আপা এই বুড়ির কাছে কোনো টাকা পয়সা আছে। কথাটা শুনতে পেয়ে কিম বলে আমি শুনেছিলাম 3 মিলিয়ন, এখানে পুরো 10 মিলিয়ন আছে। এইসবে টাক্কু খুশি হয়ে তাকে সব থেকে সেরা বন্দুকটা দিয়ে দেয়। সে আবারও জলসা ঘরের সামনে এসে ইউমির জন্য অপেক্ষা করে। আজকে ইউমি তার ট্যাক্সিতেই উঠে বসে। সে মেয়েটাকে খুব ভালোভাবে দেখতে থাকে। বলে অনেক কষ্ট হয় না এত রাত পর্যন্ত কাজ করে বাড়ি ফিরতে? ইউমি বলে তা তো একটু হয়, কিন্তু কিছু করার নেই। কিম বলে তুমি জানো না, তুমি দেখতে একদম আমার মেয়ের মতো, ওর মতোই বয়স। এই সুযোগে সে তার বয়সটা জেনে নেয়। আচ্ছা তোমার বয়স কত? ইউমি বলে তার বয়স 28 বছর। আরে কামাল হয়ে গেল, আমার মেয়েরও। হঠাৎ গাড়ি থামিয়ে বলে একটা কাজ করে দাও না মা, আমার ফোনটা ওই সিটের আশেপাশে নিচে কোথাও পড়ে গেছে, একটু উঠিয়ে দেবে? ইউমি কোথাও ফোন খুঁজে পায় না। এই সুযোগে বুড়ি তাকে ইলেকট্রিক শক দিয়ে সেন্সলেস করে ফেলে। তাকে নিয়ে এক শুনশান জায়গাতে চলে আসে। ইউমির জ্ঞান ফিরতেই সে চমকে ওঠে।
কিম তাকে প্রচুর মারধর করতে থাকে। ইউমি জানতে চায় সে তাকে কেন মারছে, সে কি করেছে। তুই এখনো আমায় চিনতে পারিসনি? সে তাকে তার ছেলের ছবি দেখায়। ইউমি বলে, এই লোকটা আবার কে? এই কথায় কিম তাকে আরো মারতে চায়। ইউমি কান্না করতে করতে বলে সে তাকে চেনে না, আর এর আগে কোনোদিনই সে তাকে জীবনে দেখেওনি। কিম বলে, কিন্তু আমি তোকে চিনি, তোর আসল নাম কিম মমি। মেয়েটা বলে, আন্টি এটা মিথ্যে কথা, আমার নাম কিম চুনে। আরে এখন আবার চোনা লাগাচ্ছিস? বল তোর আর কত নাম আছে? শহরের এক একটা লোক তোকে এক এক নামে চেনে। কিম তাকে সেই ছবিটা দেখিয়ে বলে, এটা তুই না? তার কাছে এই ছবিটা দেখে চোনা অবাক হয়ে বলে, আপনি এই ছবি কোথায় পেয়েছেন? মাস্ক পরিয়ে বারবার মাস্ক গালের ছবির সাথে মিলিয়ে দেখছিল। কিম তার দিকে বন্দুক তাক করে বলে, তুই আমার ছেলেকে এভাবেই মেরেছিলি, তাই তোকেও আমি তোর এই মাস্ক পরিয়েই মারবো। চিৎকার করে বলতে থাকে সে তার ছেলেকে মারেনি, সে তার ছেলেকে জীবনে দেখেওনি, চিনেও না। তবে কিম তার এসব কথায় পাত্তাই দিচ্ছিল না। কিম বলে সে তার ছবি দেখেছে এবং সে তাকে খুব ভালোভাবেই চিনে, সেই তার ছেলেকে মেরেছে, কারণ তার গলায় সেই লকেটটা আছে, যেই লকেটটা সে মাস্ক গালের গলায় দেখেছে। এই লকেটটার কথায় উকি দিয়ে ছবিটা দেখে হাসতে শুরু করে। তার এই অদ্ভুত আচরণ দেখে কিম অবাক হয়ে বলে, কিরে পাগল হয়ে গেলি নাকি, হাসছিস যে? চুনে বলে, আমি তো ওকে চিনি, তাহলে ওই সালির নাম কিম মমি। স্কুলে স্যার তাকে সবার সামনে ইন্ট্রোডাকশন দিতে বলে। সে বলে তার নাম কিম চুনে। নাম শুনেই সবাই হেসে ওঠে। চুনের সাথে তার ক্লাসমেটরা খুবই বাজে ব্যবহার করত, তবে সে একটা ছেলেকে খুব পছন্দ করত। তার নাম ছিল বোয়ং। তবে সে তাকে শুধু দূর থেকেই দেখত, কখনো সামনাসামনি কথা বলতে পারেনি, ভালোবাসার কথাটাও বলার সুযোগ হয়নি। দেখা যায় চুনে এক দোকানে পার্ট টাইম জব করত। কয়েক বছর পর তাদের সামনাসামনি দেখা হয়, দুজন দুজনকে চিনতে পারে। বয়মের মুখে চুনে নামটা শুনতে পেয়ে বলে, তোমার এখনো আমার নামটা মনে আছে? বয়ং বলে এটা তার দাদির নাম ছিল, আর সে খুব খুশি কারণ চুনে এই দোকানে কাজ করছে। এভাবেই ভোলা ভালা চুনেকে তারা মিষ্টি মিষ্টি কথা বলে জালে ফাঁসিয়ে তার থেকে সিগারেট আর বিয়ার কিনত। একদিন সে তার জন্মদিনের অনুষ্ঠানে চুনিকে ইনভাইট করে। তার এতটা সিম্পলিটি লাইফ দেখে তার ফ্রেন্ডরা খুব মজা ওড়ায়। সে চুনের কাছে জানতে চায় চুনি কি কখনো ড্রিঙ্ক করেছে কিনা। তবে চুনি তোর জীবনে ড্রিঙ্ক করেনি, চুনি তো ফেরেস্তা, অনেক ভালো, মগামুদ্দিন একটা মাইয়া। সে তাকে রিকোয়েস্ট করে তার জন্মদিনের জন্য আজকে তাকে ড্রিঙ্ক করতে হবে। বোকা চুনি একবারেই পুরোটা ড্রিঙ্ক খেয়ে নেয়। এসবে তার খুব অস্বস্তি ফিল হয়। ওয়াশরুম থেকে বের হলে বোয়ং তার সাথে কথা বলে। সে তাকে ইমোশনালি অনেক কথাবার্তা বলে তার থেকে 2 লাখ টাকা ধার চায়। একটু সমস্যায় পড়েছে, আর সপ্তাহখানিক পর সে টাকাটা তাকে ফেরত দিয়ে দেবে। আসলে বোয়ং এক মিউজিক ব্র্যান্ডের সাথে যুক্ত ছিল। সে প্লেব্যাক সিঙ্গার হওয়ার ট্রাই করছিল। চুনে তাকে টাকা ধার দিয়ে দেয়। 1 সপ্তাহর জায়গায় 2 সপ্তাহ কেটে যায়, সে আর তাকে টাকাটা ফেরত দেয় না। এভাবে বেশ কয়েকটা মাস কেটে যায়। এখন সে এক রেস্টুরেন্টে কাজ করে। টিভিতে বোয়ং এর গান দেখে তার খুব ভালো লাগে, তাই সে তাকে মেসেজে অভিনন্দন জানায়। তবে 1 মাস হয়ে যায়, কোনো রিপ্লাই আসে না। এরপর বোয়ং সাউথ কোরিয়াতে ফিরে এলে সবাই তাকে দেখতে আসে, কারণ সে এখন মোটামুটি ভালো জনপ্রিয়। চুনে তাকে ডাকতে থাকে, সে তার অপেক্ষা করছিল। তবে বোয়ং তাকে দেখেও না দেখার ভান করে চলে যায়। বোকা চুনে রাতে ঠান্ডার মধ্যে তার বাড়ির বাহিরে দাঁড়িয়ে তার অপেক্ষা করে। সে তার জন্য গিফট নিয়ে এসেছে। সাহস করে এবার সে ভেতরে আসে। দরজার কাছে আসতেই আওয়াজ শুনতে পেয়ে সে লুকিয়ে যায়। বাহিরে তারা 2 বন্ধু মিলে কথা বলছিল। তার বন্ধু জানতে চায়, বাইরে যে ওই মেয়েটাকে দেখলাম, তুই চিনিস মেয়েটাকে? সকালে যে মেয়েটা তোর নাম ধরে ডাকছিল? বোয়ং বলে সে তার পুরনো ক্লাসমেট, প্রাইমারিতে তারা একসাথে লেখাপড়া করেছে। তার বন্ধু বলে, আমার জানা ছিল না আগে যে তোর পছন্দ এতটা বাজে ছিল। ইস, মেয়েটার চেহারা দেখেছিস? ওয়াক্ত। এই কথায় বোয়ং বলে, সালা ওকে আমার গার্লফ্রেন্ড ছিল নাকি? ও ছিল আমার জন্য একটা এটিএম বুথ। যখন টাকার প্রয়োজন হতো চেয়ে নিতাম, সালি মানাও করতে পেত না, পছন্দ করতো আমায়। আচ্ছা, তো এই কথা।
তো এরকম আর কটা ব্যাংক বানিয়েছিলি তখন? হ্যাঁ, বয়ং বলে সেই সময় সে মোটামুটি ভালোই জনপ্রিয় ছিল, সবাই তাকে পছন্দ করত। 10-12টা তো ছিলই। দেখা যায় এই সমস্ত কথাগুলো চুনে শুনতে পায় আর সে খুব কষ্ট পায়। সে বদলা নিতে তাদের স্কুল লাইফে থাকা সেই সমস্ত ছবিগুলো অনলাইনে শেয়ার করে দেয়, যেখানে বয়ং ড্রিঙ্ক করছে, মাতলামি করছিল আর সিগারেট ফুঁকছিল। চুনে বুঝতে পারে আসলে বয়ং তাকে কখনোই পছন্দ করেনি, ভালোবাসা তো দূরের কথা, বরঞ্চ সে তাকে চুষে চুষে খেয়েছে, শুধু ব্যবহারই করেছে। এরপর চুনে শুধু নিজের কথাই ভাবতে শুরু করে। চুনে চাইতো যাতে তাকে দেখতে খুব সুন্দর লাগে, অনেক অ্যাট্রাকটিভ দেখায়। সে নিজের চেহারার প্লাস্টিক সার্জারি করিয়ে নেয়। এভাবে সে বিভিন্ন ইভেন্টে নেচে নেচে ইনকাম করত। হঠাৎ একদিন চুনে বয়ংকে দেখতে পায়। চুনে ভেবেছিল সে হয়তো তাকে আর কখনো দেখতে চাইবে না, কিন্তু তাকে দেখতেই তার মন আবারও নরম হয়ে যায়, কারণ চুনে যে তাকে সত্যি সত্যি ভালোবেসেছিল। তবে বয়ং এর অবস্থা এখন খুবই খারাপ, তার ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে। চুনে তার কাছে এসে তার সাথে কথা বলে, সে তার পরিচয় দেয়, বলে আমি তোমার বন্ধু, আমরা একসাথে হাই স্কুলে পড়তাম। বয়ং চুনেকে দেখে একদম অবাক হয়, কারণ তার চুনে তো এখন একদম খাঁটি সোনা হয়ে গেছে, কি সুন্দর দেখতে। তারা দুজন চুনের বাসায় ইন্টিমেট হয়। বয়ং এর কাছে এখন থাকার মতো কোনো জায়গাও ছিল না, তার কাছে শুধু এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা ছাড়া আর কিছুই নেই। ছোটখাটো কাজও সে করতে পারবে না, কারণ এসবে তার খুব সমস্যা হয়। এই সমস্ত কথাগুলো শুনে চুনের খুব গিল্টি ফিল হয়, তাই সে বলে যতদিন তোমার কিছু না হচ্ছে তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো। এরপর চুনে সেই ইভেন্টে নাচানাচি চাকরিটা ছেড়ে দিয়ে সে এখানকার এক বারে এসে একটা জব নেয়। চুনে নেচে গিয়ে সবার মন জয় করে নেয়, পুরুষরা তাকে খুব পছন্দ করতে শুরু করে। এভাবে সে এই ক্লাবের স্টার হয়ে যায়। এসব শুনে কিম বলে, এই চঞ্চনার বাচ্চা শোন, আমি কিন্তু তোর জীবন বৃত্তান্ত শুনতে চাই নাই রে, তাড়াতাড়ি ওই মাইয়ার কথা ক। কিছুদিন পর আরো একটা মেয়ে আসে যার নাম মিয়ে। সেও একই চাকরির জন্য এই বারে এসেছে। ম্যাম তাকে আইডি কার্ড দেখাতে বললে মিয়ে বলে তার আই কার্ড হারিয়ে গেছে। ম্যাম জানতে চায় সে কাস্টমারদের জন্য কি নাম ব্যবহার করবে। মিয়ে বলে আমি খুশি হব যদি আমার নামটা আরাম দেয়া হয়। আরাম বারে আসতেই চুনের জায়গাটা দখল করে ফেলে। সব জায়গায় এখন সবাই আরামকে পছন্দ করতে শুরু করে। এসবে চুনে খুব জ্বলছিল। সে কষ্টে রাগে বলে আমার রেগুলার কাস্টমার তোর কাছে কেন আসছে? আরাম বলে এই কথা আমায় না বলে ম্যামকে গিয়ে বলো। চুনে তার গালে এক চর বসায়। আমি জানি সালি, তুই নিজেই ওদের ফাঁসিয়েছিস। আরাম এক চর বসিয়ে বলে আমায় দেখে জ্বলাটা বন্ধ করে দে। এভাবেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এমন সময় তাদের ম্যাম এসে তাদের ঝগড়া থামায়। সে আরামকেই ডিফেন্ড করে। চুনেকে বলে যদি তুমি ভালোই হতো তাহলে তোমার কাস্টমার তোমায় ছেড়ে আরামের কাছে কেন আসতো? আমি তোমাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আরামের সাথে এরকম করবে না। এই হিংসেমিটা বন্ধ করো, চলো আরাম। আরাম এখান থেকে চলে যাওয়ার পর চুনে সেই লকেটটা পরে পায় আর সে এটাকে গলায় পরে নেয়। চুনে বলে ঠিক ওই দিন থেকে সে ওই ক্লাব ছেড়ে দিয়েছে। এরপর আর কখনোই ওই আরাম অর্থাৎ মমের সাথে তার দেখা হয়নি। তবে তার এসব কাহিনী কিম বিশ্বাস করে না। কিম তাকে আবারও মারতে চায়। চুনে বলে বিশ্বাস করুন আন্টি, আমি সত্যি বলছি। আন্টি আপনি ওর বোবস দেখেছেন? আপনি ওর বোবস দেখেন, একদম ন্যাচারাল, আর আমারগুলোতে সিলিকন লাগানো। এই কথায় তার মনে পড়ে ট্যাডি নামের সেই ছেলেটাও মাস্ক গালের বুবসের বিষয় বলেছিল। আসলে মাস্ক গালের বুবস একদম ন্যাচারাল আর খুবই জোস। এসবে কিম চিন্তায় পড়ে যায়। চুনে বলে দেখুন আন্টি, আমি আপনাকে কেন মিথ্যা বলবো? আমার এতে কোনো লাভ নেই। আমি নিজেও তো চাই ওই কামিনী কুত্তার মতো মরুক। তার মুখে এমন কথা শুনে কিম বিচলিত হয়। এবার তারা মমিকে খুঁজতে চলে আসে। তারা খোঁজ নিয়ে জানতে পারে ভালো চাকরি পাওয়ায় মমি এখান থেকে চলে গেছে। চুনে বলে মমি হয়তো কল গার্ল হয়ে গেছে, তাই সে পুলিশের সাহায্য নিতে বলে। এই কথায় কিম বলে তাকে সে নিজের হাতে মারতে চায়, তাহলেই তার আত্মার শান্তি মিলবে। সে চাইলে তাকে সাহায্য করতে পারবে, কারণ সে ক্লাবের লোকজনদের চেনে, তাই খুব সহজেই তাকে খুঁজে পাবে। কিন্তু এসবের জন্য তাকে টাকা দিতে হবে। কিম রাজি না হতে চাইলে চুনে আরো বলে যদি সে তাকে এভাবেই খুঁজতে থাকে তাহলে খুব দ্রুতই এই কথাটা মমির কান অব্দি পৌঁছে যাবে। পুরো শহরে এক বুড়ি তাকে খুঁজে বেড়াচ্ছে, আর এই ব্যাপারটা জানতে পেরে মমি পালিয়ে যাবে। তার এই কথায় কিম সবকিছু চিন্তা করে টাকা দিতে রাজি হয়।
চুনে এক গার্ল হোস্টেলে এসে মমির সাথে দেখা করে বলে সে যা কিছু ওই পাগল মহিলাকে বলেছে সবকিছুই মিথ্যে ছিল। হ্যাঁ, যদিও মমির সাথে আমার পরিচয়টা ক্লাবেই হয়েছিল, কিন্তু ম্যাম বলেছিল আমরা দেখতে নাকি একদম একই রকম, আর আমরাও দুই বোনের মতোই কাজ করতাম। মানুষ আমাদের দুজনকেই জীবনে অনেক কষ্ট দিয়েছে। আমরা দুজনেই চাইতাম সুন্দর হতে, একটা নতুন শুরু করতে। আমাদের জীবন অনেকটাই মিলে যেত। দেখা যায় চুনে তার সেই লকেটটা মেকআপ রুমে পেয়ে তাকে দিতে আসে। চুনে জানতে চায় সে এটা কোথা থেকে নিয়েছে। এই কথায় মমি বুঝতে পারে এটা হয়তো চুনের পছন্দ হয়েছে, তাই সেই লকেটটা তাকে পরিয়ে দেয়। এরপর হঠাৎ একদিন মমি ক্লাব না আসায় চুনে তার সাথে দেখা করতে আসে। সে তাকে এতটা জড়সড় দেখে খুব অবাক হয়। তার গায়ে প্রচন্ড জ্বর ছিল, তাই চুনে তাকে হসপিটাল যাওয়ার জন্য জোর করছিল। মমি রাজি না হওয়ায় সে চলে যেতে লাগলে মমি বলে সে চাইলেও হসপিটাল যেতে পারবে না, কারণ সে একজনকে জানে মেরে ফেলেছে। এই কথায় চুনে বলে মমি শুধুমাত্র হসপিটাল যেতে হবে তাই জন্য তুই এত বড় একটা মিথ্যে বাহানা বানাচ্ছিস? মমি সাহস করে সেদিন চুনেকে সব সত্যিটা বলেছে। সেই অতীতটা মমিকে আজও ভাবিয়ে তোলে, তাকে ধীরে ধীরে অসুস্থ করে দিচ্ছে। এসব শুনে চুনের খুব খারাপ লাগে, তার জন্য খুব মায়া হয়। তাই চুনে তাকে প্রোটেক্ট করছিল, কারণ তার মনে হচ্ছিল মমিকে প্রোটেক্ট করতে পেরে সে নিজেকে বাঁচাচ্ছে। তাই সে ওই ক্লাবের মেয়েটাকে বলেছে যদি কেউ এসে মমির সম্পর্কে কিছু জানতে চায় তাহলে তাকে বলবে যে মমি অন্য জায়গায় ভালো চাকরি পেয়েছে, এখান থেকে চলে গেছে। অর্থাৎ চুনে আসলে কিমকে চোনা লাগাচ্ছে। চুনে আসলে কিমকে বোকা বানিয়েছে। চুনে তাকে তার মায়ের কাছে যেতে বলে, তবে মমির মা তো অন্য সবার মায়ের মতো না। সে যদি তার মায়ের কাছে যায় তাহলে তার মা তাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে, আর দেশ ছেড়ে পালানোটাও এত সহজ না। তাই এই সমস্ত ব্যাপার নিয়ে মমি খুবই চিন্তিত। চুনে তাকে এই হালে দেখে বলে চিন্তা না করতে, তারা দুজন একটা না একটা ব্যবস্থা ঠিক খুঁজে নেবে। অ্যাপার্টমেন্ট থেকে বের হতেই দেখা যায় একটা ছেলে লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল। চুনে বাড়ি ফিরলে বয়ং বলে সারা রাত কোথায় ছিলে, কাল বাড়ি আসনি কেন? এসবে সে কথা ঘুরিয়ে ফেলে আর দেখে বয়ং সারা দিন শুধু রুমে পড়ে পড়ে গেম খেলে, সিগারেট খায়। সে কোনো চাকরিও খোঁজে না, এমনকি সে তার পোষা কুকুর পিং পিংকেও খাবার দেয় না। এসবে চুনে খুব বিরক্ত হয় আর বয়ংকে তার বাসা থেকে চলে যেতে বলে। বয়ং রেগে বলে আমি তো এখান থেকে কখনোই যাব না, আর এখন তো আরো না, কারণ আমি জানতে পেরেছি তোর জন্যই আমার ক্যারিয়ার নষ্ট হয়েছিল। ওই ছবিগুলো মনে আছে? ওই ছবিগুলো তোর অ্যাকাউন্ট থেকেই পাবলিশ করা হয়েছিল, আমি সবটা জানতে পেরেছি। চুনে ভয় পেয়ে যায়। সে বলে এসব কিছু সে করেনি। বয়ং তাকে খুব মারধর করে। রাতে মমি খাবার খেতে ফাস্টফুডের দোকানে আসে। এমন সময় টেডি নামের সেই ছেলেটা তাকে দেখতে পেয়ে বলে আরে তুমি মাস গার্ল না? আমি তোমাকে চিনি। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এত সুন্দর হয়ে গেছো। তার এসব কথায় মমি কিছু বুঝতে না পারার ভান করে। টেডি তার বুবস দেখে বলে আরে আমার চোখ কখনোই ধোকা খেতে পারে না, তোমার ধারণাও নেই আমি তোমার কত বড় ফ্যান। সে তার মাস গার্ল ফ্যান ক্লাবের ম্যানেজার। সে তাকে খুঁজতেই এখানে এসেছে। এমন সময় মমির বমি চলে আসে। টেডি আবারও তার কাছে এসে মাস গার্ল বলে ডাকতে থাকে। মমি বলে যদি এখান থেকে না যাও তাহলে আমি পুলিশে কল করব। টেডি বলে তোমার যা মন চায় তুমি করো, বিশ্বাস করো আমি কাউকে বলবো না, আমি তোমায় দেখেছি, আমায় বিশ্বাস করতে পারো। এসব কথায় মমি বিরক্ত হয়ে বলে সালা যদি এখান থেকে এখন না যাস তাহলে তোকেও মেরে ফেলবো। বাড়ি এসে সে ব্যাকপ্যাক গুছিয়ে এখান থেকে চলে যেতে লাগে। এমন সময় চুনে তার সামনে এসে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস? আমায়ও তোর সাথে নিয়ে নে। তারা গাড়ি করে চুনের বাড়ির গলিতে আসে। মমি তার জিনিসপত্র নিয়ে দ্রুত আসতে বলে। ভেতরে এসে চুনে তার প্রয়োজনীয় জিনিসগুলো খুব আস্তে আস্তে নিয়ে নেয়। চুনে বেরোতেই যাবে এমন সময় তার পায়ের নিচে এক খেলনা চাপা পড়ে। বয়ংয়ের ঘুম ভেঙে যায়। সে জানতে চায় মাঝরাতে চুনে কোথায় যাচ্ছে। চুনে আবারও ভয় পেয়ে যায়, বলে সে তার কুকুরকে নিয়ে হাঁটতে যাচ্ছে। বয়ং হেসে বলে সাথে তোর পার্সটাকেও হাঁটতে নিয়ে যাচ্ছিস? সে বুঝতে পারে আসলে চুনে
পালিয়ে যাচ্ছিল। বয়ং আবারও তাকে খুব বাজেভাবে মারতে থাকে। তার কুকুরটা বয়ংয়ের পা কামড়ে ধরলে সে কুকুরটাকে এক লাথি মেরে ফেলে দেয়। এসব দেখে চুনে তাকে মারতে আসে। সালি, নিজেকে হুড়পুড়ি ভাবিস? বাহিরের রাত কাটিয়ে তুই টাকা কামাবি? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। সে তার মুখে উড়াধুরা ঘুষি বসায়। এমন সময় পিছন থেকে মমি এসে তার মাথায় আঘাত করে। বয়ং বলে, এই সালি আবার কোত্থেকে এলো? সে তাকেও খুব বাজেভাবে মারে। চুনে মার খেয়ে একদম জখম হয়ে গেছে। বয়ং তাকে মারতে আসলে মমি এক ল্যাম্প নিয়ে তার মাথায় আঘাত করে। মমির শরীর এমনিতেই খুব দুর্বল। সে রশিটাকে তুলে নিয়ে তার গলায় পেঁচিয়ে ধরে। তবে বয়ংও তার হাত দিয়ে মমির গলা চেপে ধরে। এসবে চুনের হুঁশ ফিরে আসে। এবার দুজন দুদিক থেকে রশি পেঁচিয়ে টানতে টানতে বয়ংকে মেরে ফেলে। এদিকে সেই টেডি নামের ছেলেটা ছবিগুলো কিমকে পাঠিয়ে দেয়। বলে সে ওই অ্যাপার্টমেন্ট থেকে দুজনকেই বের হতে দেখেছে এবং সে মাস্ক গার্ল ওই মেয়েটার সাথে দেখাও করেছে, কথাও বলেছে। এসব দেখে কিমের মাথায় তো রক্ত উঠে যায়। সে গাড়ি নিয়ে ওই গলিতে চলে আসে। দূর থেকে সে তাদেরকেই দেখে। তারা বয়ংয়ের লাশটা ব্রিফকেসে ভরে গাড়িতে ওঠাচ্ছিল। এবার তারা যাত্রা শুরু করে। তারা নিজেরাও জানে না আসলে তারা কোথায় যাচ্ছে। মমি বলে তার মনে হচ্ছে হয়তো সে প্রেগনেন্ট। এই কথায় চুনে চমকে ওঠে। আসলে মমির পেটে জোর বাচ্চা। সে চায় এই বাচ্চাটাকে জন্ম দেবে। এই কথায় চুনে বলে এই অবস্থায় সে বাচ্চা কিভাবে মানুষ করবে? মমি কিছু ভাবতে চায় না। সে বলে কোনো না কোনো রাস্তা তো বের হয়ে যাবে। যদি আমার বাচ্চাও কুৎসিত হয় তাহলে তারও প্লাস্টিক সার্জারি করিয়ে নিবি। মমি বলে না, সে তার বাচ্চাকে বলবে সে খুব সুন্দর, কারণ তার মা তাকে কোনোদিনও একবারের জন্য সুন্দর বলেনি। মমি বলে আমার বাচ্চাটা দেখতে যতই কুৎসিত হোক না কেন, আমার কাছে সে এক টুকরো চাঁদ। তারা এমন সব সুন্দর কথাই বলছিল। পেছনে কিম তাদের গাড়ি ফলো করছিল। বুড়ি আজ খুব খুশি। সে খুশিতে গান গাইছে। আজকে আমার বদলা পূরণ হবে, হে লাল্লাল্লাল্লাহ। আজকে হলো সেই দিন, হে লাল্লাল্লাল্লাহ। আজকে তারা বয়ংয়ের বডিটা ফেলতে এক নদীর ধারে এসে গাড়ি থামায়। ব্রিফকেস উঠাতে আসলে পেছন থেকে গাড়ি নিয়ে কিম চলে আসে। বলে মাঝরাতে কি সাঁতার কাটতে এসেছিস তোরা? চুনে মমিকে বলে এটাই সেই মহিলা যে তার পিছু করেছিল। কিম বলে আজ সেই দিন যার জন্য প্রতিটা ক্ষণ আমি অপেক্ষা করেছি। আজ আর মুক্তি পাবি না। আমি তোকে সেভাবে মারবো যেভাবে আমার ছেলেকে তুই মেরেছিস। এই কথায় চুনে বলে হ্যাঁ, তোর ছেলে, তোর ওই কুলাঙ্গার ছেলেকে আমি মেরেছি। এসবে মমি বলে সে মিথ্যে বলছে, আমি মেরেছি তোর ছেলেকে। চৌনে বলে সে মেরেছে। মমি বলে না, আমি মেরেছি। এসবে বুড়ি কনফিউজড হয়ে যায় আসলে কে মাস্ক গার্ল এদের মধ্যে। তার মনে হচ্ছে এই মেয়ে দুটো হয়তো আবারও তাকে বোকা বানানোর চেষ্টা করছে। তাই সে বলে তোদের দুজনকেই আমি একসাথে মেরে ফেলবো। বন্দুকে ট্রিগার প্রেস করলেও গুলি বের হয় না। কিম ভাবে সেই লোকগুলো হয়তো তাকে বোকা বানিয়েছে। আর এই সুযোগে তারা দুজন তার দিকে ধেয়ে আসে। সাথে সাথে বুলেট বেরিয়ে যায়। কষ্টে সে ছটফট করছিল। মমি তার কাছে যেতে লাগলে সে তাকে মারতে শুরু করে। এবার তাদের মধ্যেও ধস্তাধস্তি হয়। কিম তাকে চেপে ধরে বলে তুই আমার ছেলেকে মেরেছিস, এবার আমি তোকে মেরে তোর শরীরটাকে টুকরো টুকরো করব। মমির প্রায় দম ফুরিয়ে এসেছে। পিছন থেকে চুনে এসে তার মাথায় আঘাত করে। কিম অজ্ঞান হয়ে যায়। চুনের প্রায় দম ফুরিয়ে এসেছে। মমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার জীবনে একমাত্র চুনেই তো ছিল যে তাকে ভালোবেসেছে। তার জীবনে আপন একজন বন্ধুর মৃত্যুতে তার খুব কষ্ট হচ্ছে। মমি পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে। ভোর হলে মমি তাদেরকে গাড়িতে ভরে গাড়িটা পানিতে ফেলে দেয়। ঘটনা চলে আসে 2011-তে। মমি পুলিশের কাছে নিজেকে আত্মসমর্পণ করে। সে ধরা দিয়ে দেয়। বাইরে প্রচুর মিডিয়া এই মাস্ক গার্ল কুখ্যাত খুনিকে দেখতে এসেছে। পুলিশ বলে তুমি তো দেখছি সেলিব্রিটি। মমি সবসময় চাইতো তার জন্য মানুষের ভিড় জমা হোক। রিপোর্টার্সরা ক্যামেরা নিয়ে তার পিছনে দৌড়াবে। সবার নজর শুধু তার দিকেই থাকবে। মমি সবসময় শুধু এই স্বপ্নই দেখেছে। আর আজ ঠিক সেরকমটাই হয়েছে। সেম সেম বাট ডিফারেন্ট।
চারপাশেই মিডিয়া শুধু মাস্ক গার্লের খবর প্রচার করছিল। লোকেরা তার মতো পোশাক পরতে শুরু করেছে। মাস্ক গার্ল একজন খুনি হয়েও কোনো সেলিব্রিটির থেকে কম ছিল না। সে সব কিছুতেই ট্রেন্ডে ছিল। তাকে নিয়ে গবেষণায় দেখা যায় সে নাক, মুখ, চোখ সবকিছুতেই সার্জারি করে পুরো চেহারাই বদলে দিয়েছে। তাকে আদালতে নিয়ে আসা হয়। তার উকিল জাজকে জানায় মং নামের যেই ছেলে মার্ডার হয়েছে সেই মং সোশ্যাল মিডিয়া থেকে তাকে পেয়েছিল এবং তার সাথে দেখা করে শুধুমাত্র নিজের ইচ্ছা পূরণের জন্য। সে মমির উপর টর্চার করেছে এবং তাকে রেপ করার চেষ্টা করেছে। এই জন্য সেলফ ডিফেন্সে মমি তাকে মেরেছে। উকিলের এসব কথা শুনে মংয়ের মা চেঁচিয়ে ওঠে। সে বলে এ সব কিছু মিথ্যে। তার এমন ব্যবহারে জাজ তাকে বের করে দেয়। মমির কার্যকলাপ দেখে জাজ তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে। ঘটনা চলে আসে 2010। দেখা যায় মমি জোর সন্তান জন্ম দিয়েছিল। সে তার মেয়েটাকে আর তার বেস্ট ফ্রেন্ডের কুকুর পিং পিংকে নিয়ে তার মায়ের কাছে আসে। তার মা বলে সে তার মেয়েকে পালতে পারবে না, মমিকে এখান থেকে চলে যেতে বলে। তার মায়ের এমন ব্যবহারে মমি তার মায়ের কাছে হাত জোর করে বলে, দেখো মা, আমি সারা জীবনের জন্য মিমোকে পালতে বলছি না। সে বলে কিছুদিনের মধ্যেই সে দেশ ছেড়ে পালাবে, যার জন্য তার নকল পাসপোর্টের প্রয়োজন হবে। তাই সে চাইলেই সব জায়গায় তার বাচ্চাকে নিয়ে যেতে পারবে না। তার মাকে সে অনেক অনুরোধ করে বাড়ির দরজায় তার মেয়ে কিম মিমোকে রেখে সেদিন চলে গিয়েছিল। মমি তার মাকে মিথ্যে বলেছে। আসলে মমি নিজেই পুলিশের কাছে পরবর্তীতে ধরা দিয়েছে। 2017 আমরা মমির মেয়ে মিমোকে দেখতে পাই। এখন সে বড় হয়েছে, তবে তার জীবনটাও খুব কঠিন। মিমোর মেকআপ করতে খুব ভালো লাগতো। এসব দেখে তার নানি বলে, তওবা তওবা, তুমি তো দেখছি একদম তোমার মায়ের উপর গিয়েছো। তার নানি উঠতে বসতে তার সমস্যা ধরতো, যেমন টেবিলে হাত রেখে খাবার খাওয়া, খাবার খাওয়ার সময় শব্দ হওয়া। তার নানির হাতের খাবারও তার একদমই পছন্দ না। তার তো ভালো লাগে স্কুলের বাহিরে এক দাদি টক ঝাল বানায়। তার মায়ের মতো মিমোরও এই খাবারটা খুব পছন্দ। স্কুলের বন্ধুদের সাথে খেলতে চাইলে গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে নিয়ে নেয়, তার সাথে মিশতে দেয় না। বলে ওর সাথে মিশবে না, ও মাস্ক গার্লের মেয়ে। এসবে ছোট্ট মিমো কষ্ট পেয়ে মাস্ক গার্ল লিখে সার্চ করে। সে তার মায়ের সম্পর্কে জানতে চায়। মিমো দেখতে পায় ইন্টারনেট জগতে তার মা তো খুবই জনপ্রিয়। সবাই তার মাকে নিয়ে লেখালেখি করছে, আলোচনা করছে। সে তার মাকে কল্পনা করে। মিমো মুখে মাস্ক পরে একা একাই খেলাধুলা করে। হ্যালো গাইস, তোমরা চাইলে এখন আমার ছবি তুলতে পারো। আমি হলাম সবার মনের রাজকুমারী মাস্ক গার্ল। তার নানি আবারও এসব কিছু দেখে ফেলে। রেগে সে তাকে বাড়ি থেকে বের করে দেয়। মিমো বলে, না ও নানি, নানি আমি আর করব না, আমায় মাফ করে দাও নানি, আমি বলেছি আর হবে না এরকম। সারাটা রাত সে বাইরে বৃষ্টিতে বসে থাকে। এরপর তার নানি তার সেবা করে তাকে সুস্থ করে তোলে। মিমো জানতে চায় তার মা কেমন ছিল। তার নানি বলে ছোট থেকেই তার মা খুব আজব ছিল। তার মায়ের এই কথাগুলো স্কুলে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সবাই সিরিয়াল কিলারের মেয়ে বলে বলে তাকে খ্যাপাতো। এই কথাটা সে তার বেস্ট ফ্রেন্ডকে বলেছিল, আর তার বেস্ট ফ্রেন্ড সবাইকে বলে দিয়েছে। এজন্য রেগে সে তার বেস্ট ফ্রেন্ডকে মারে। এরকম করে সব জায়গাতে প্রতিবাদ করতে গিয়ে সেও তার মায়ের মতো ভাইরাল হয়ে যায়। সবাই ইন্টারনেটে বলাবলি করছে মাস্ক গার্লের মেয়ে তার মায়ের মতোই হয়েছে। এসবে তার নানির কাছে কমপ্লেন করা হয়। তারা স্কুল থেকে মিমোকে বের করে দেয়। বাধ্য হয়ে নানি তাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যায়। 2023 মিমো এখন হাই স্কুলে পড়ে। স্কুল যাওয়ার সময় তার নানি বলে, এবার যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোকে মিমো আমি আর বাঁচাতে আসবো না, এই বলে দিলাম। মিমো এই কথায় খুব রেগে যায়। আমরা দেখতে পারি মিমো তার মাকে এখন ঘৃণা করে। স্কুলে ম্যাম তাকে এক ছেলের পাশে বসতে বললে মিমো বলে সে কোনো ছেলে মানুষের পাশে বসবে না। এরপর পিছনের ব্রেঞ্চে এক মোটা মেয়ের পাশে এসে বলে। মেয়েটা বলে, আরে তুমি এখানে বসলে কেন? আমার তো একটা ছেলের সাথে বসার ইচ্ছা ছিল। ম্যাডাম চলে গেলে সবাই তাদেরকে নিয়ে হাসাহাসি করে। ওই দেখ আমাদের ক্লাসের প্রথম কাপল। আরে ঠিক বলেছিস, ওরা দুজন দুজনের জন্য পারফেক্ট। দুপুরে খাবারের সময় মোটা মেয়েটা অন্য সবার মাঝে এসে বসে গল্প করতে শুরু করে। তবে তারা তাকে মোটেও পছন্দ করে না, তাকে উঠিয়ে দেয়। এবার মোটু মিমোর কাছে এসে বসে, বলে দেখো এখানকার কেউ তোমায় পাত্তা দিচ্ছে না, কিন্তু আমি তোমার বন্ধু হব। হাই, আমি ইয়েচুন। এই কথায় মিমো বলে আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। ছুটির পর সে তার পিছনে দৌড়ে এসে স্টিকার বিক্রি করতে চায়। বলে, বলো তোমার প্রিয় সেলিব্রিটির নাম কি? মিমো তাকে রাগ দেখিয়ে চলে যায়।
ইয়েচুন ভাবে এই মেয়েটা সবসময় এত রেগে থাকে কেন। মিমো বাড়ি ফিরলে তার সেই প্রাইমারি স্কুলের সামনে থাকা ফাস্ট ফুডের মহিলা তাকে মেসেজ করে, তার ভালো মন্দ জিজ্ঞেস করে। পরদিন স্কুলে তাদেরকে ক্লিনিং এর দায়িত্ব দেওয়া হয়। ইয়েচুন কাজ ফাঁকি দিয়ে স্টিকার বিক্রি করতে চলে যায়, যেখানে বিভিন্ন সেলিব্রিটির স্টিকার ছিল। কিন্তু যে মেয়ে স্টিকার কিনতে আসে সে আরো কয়েকজনকে সাথে নিয়ে এসে ইয়েচুনকে খুব টর্চার করছিল। মিমো ময়লা ফেলতে এসে এসব কিছু দেখতে পায়। মেয়েগুলো তাকেও ধমক দিয়ে এখান থেকে চলে যেতে বলে। মিমো রেগে এক টুকরো কাজ হাতে নিয়ে বলে, যদি সাহস থাকে তোর সামনে আয়। এসব দেখে ভয়ে সবাই চলে যায়। ইয়েচুন তার হাতটা টিস্যু দিয়ে পেঁচিয়ে দেয়। মিমো তার জন্য স্ট্যান্ড নেওয়াতে ইয়েচুন খুব খুশি হয়। রাতে বাড়িতে সে নিজেও চেষ্টা করে তার মতো হাত কাটতে পারে কিনা। পরদিন সকালে হালকা দাগ করে নিয়ে মিমোকে দেখিয়ে বলে, এখন আমিও তোমার মতো হয়ে গেছি, সাহসী। এই কথায় মিমো বলে, পাগল। সেও তার পিছু পিছু এসে একই সাথে বাথরুমে ঢুকে। মিমো বলে, তুমি সত্যি খুব অদ্ভুত। তারা একসাথে খেলা করে, একসাথে টক ঝাল খায়। ইয়েচুন বলে এটা তার খুব পছন্দের খাবার। মিমো বলে তারা আগে যেই শহরে ছিল প্রাইমারি স্কুলের সামনে এর থেকেও ভালো পাওয়া যেত। এক দাদি তাকে ফ্রিতে খাওয়াতো। গল্পে গল্পে ইয়েচুন তার ফ্যামিলির কথা মিমোকে বলে। সে তার মাকে মেরে ফেলতে চায়। কারণ জানতে চাইলে সে বলে সে একদিন অসুস্থ একটা বিড়ালকে ঘরে নিয়ে এসেছিল, কিন্তু তার মা সেটাকে ফেলে দিয়েছে আর বিড়ালটা মারা গিয়েছে। এসব শুনে মিমো রেগে চলে যেতে থাকলে পিছন থেকে ইয়েচুন চেঁচিয়ে বলে, তুমি সবসময় এরকম রাগ দেখাও কেন? তোমার কি মনে হয় তোমার জীবনেই সব দুঃখ কষ্ট? তুমি জানো আমার লাইফে কি চলছে? আমার পরিবারের অবস্থা খুব খারাপ। প্রতি রাতে বাবা নেশা করে বাড়ি ফিরে মাকে মারধর করে। তুমি জানো একদিন তো আমি আমার বাবাকেও মারতে গিয়েছিলাম। তুমি নিজের হাত কেটেছো বলে ভেবে নিয়েছো শুধুমাত্র এই দুনিয়ায় তুমিই বেচারি। তুমি কখনোই নিজের বিষয় কিছুই বলো না আমাকে। এমন সময় বৃষ্টি শুরু হয়। তারা দৌড়ে স্কুলের বিল্ডিং এ চলে আসে। ইয়েচুন বলে সে চায় তার বাবা মরে যাক। এসব শুনে মিমো তার কথাগুলো বলে। সে জন্মের পর থেকে তার মাকে দেখেনি, তার মা কখনো তাকে দেখতে আসেনি, কখনোই তার খোঁজ করেনি। এই কথাগুলো ইয়েচুন যাতে কাউকে না বলে সে তাকে প্রমিস করায়। সে বলে তার মা এখন জেলে আছে, তার খুব কষ্ট হয় তার মায়ের জন্য। এভাবেই সুখ দুঃখের গল্প করে সুন্দর সুন্দর পিচ্চি বাবুগুলো তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। ইয়েচুন বাড়ি ফিরলে দেখা যায় তার পরিবার খুবই ভালো। সে মিমোকে সবকিছু মিথ্যে বলেছে। উল্টো সে নিজেই তার মা বাবার সাথে জেদ দেখিয়ে রুমে এসে শুয়ে পড়ে। মিমোকে মেসেজ করে বলে আজকেও তার বাবা নেশা করে বাড়ি ফিরেছে, তাই সে রুমে লুকিয়ে আছে। ফাজিল। পরদিন স্কুলে তারা একসাথে গান শুনতে শুনতে হাতে হাত রেখে হাঁটে। সবাই তাদেরকে দেখে আমাদের দেশের মতো ওই দেখ কাপল যাইতেছে এসব খেতাব দিতে শুরু করে। টিচার যখন ক্লাস নিচ্ছিল তারা বইতে ড্রয়িং করতে থাকে। টিচার তাদের দুজনকেই ক্লাস থেকে বের করে দেয়। ক্লাস শেষে তারা দৌড়ে এক টানেলের কাছে চলে আসে। ইয়েচুন জানতে চায় মিমোর মা কেন জেলে গিয়েছে। মিমো বলে তার মা কেউ একজনকে মেরে ফেলেছে। এসব শুনে ইয়েচুন খুব ভয় পেয়ে যায়। মিমো বলে কি হয়েছে? এখন তুমি আমায়ও ভয় পাচ্ছ? সে আবারও মিথ্যে বলতে শুরু করে। জানো মিমো, বাবা আবারও ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙেছে। মা ঘর ছেড়ে পালিয়ে গেছে। আমি জানি না মা ফিরে আসবে কিনা। মিমো বলে চলো আমরাও কোথাও পালিয়ে যাই। তারা ভাবে তাদেরকে কে থাকতে দেবে, আর তাদের কাছে তো পর্যাপ্ত টাকাও নেই যে তারা পালিয়ে যাবে। এমন সব কথাবার্তা বলতে বলতে যে যার বাড়ি চলে যায়। রাতে সে অনলাইনে সার্চ করে যেই মহিলা কাউকে মারার জন্য জেলে গিয়েছিল। এভাবে সার্চ করতে করতে সে মাস্ক গার্লকে দেখতে পায়। ইয়েচুন দেখতে পায় মাস্ক গার্ল অনেক পপুলার, সে একজন সিরিয়াল কিলার। এরই সাথে সাথে সে মিমোর নিউজও দেখতে পায়, যেখানে যে স্কুলে সে আগে লেখাপড়া করত সেই জায়গাতে মারধর করার জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এসবে তো ইয়েচুন চমকে ওঠে। পরদিন সকালে তার ছোট বোনকে খাবার খাওয়ানোর সময় তার বোনের খেলনা গাড়িটার দিকে তার চোখ পড়ে। পরে সে গাড়িটাকে এক লোকের কাছে বিক্রি করে তার থেকে কিছু টাকা নিয়ে নেয়। তাদের কাছে এখনো এত টাকা হয়নি যে তারা একসাথে কোথাও থাকতে পারবে, তাই আরো কিছু টাকার জন্য সে এক বাচ্চাকে ধরে বোকা বানাতে থাকে। বিটিএসদের নকল স্টিকার বিক্রি করার চেষ্টা করে। কিছু মেয়ে এটা দেখে তার কাছে চলে আসে, তারা তাকে খুব মারে। ইয়েচুন রেগে বলে তুই জানিস আমি কার ফ্রেন্ড? মিমো আমার ফ্রেন্ড। তো তো কি হয়েছে? তুই জানিস মিমো কার মেয়ে? এদিকে মিমো একটা ক্যাফে
এসে ল্যাপটপ চুরি করার চেষ্টা করে, তবে সে ধরা পড়ে যায়। তাকে পুলিশ স্টেশন নিয়ে আসা হয়। তার নানি এসে তাকে এক চর বসায়। তোকে আগেও বলেছিলাম, বারবার তোকে আমি বাঁচাতে আসবো না, আজকের পর তুই আমার ঘরে পাও ফেলবি না। এই কথায় মিমো বলে, আমি নিজেই এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। বাড়িতে ইয়েচুনের বাবা তার মেয়ের কাছে জানতে চায় সে তার ছোট বোনের খেলনা গাড়িটা কোথাও দেখেছে কিনা। ইয়েচুন বলে সে এই বিষয়ে কিছুই জানে না। হঠাৎ তার কাছে মিমোর কল আসে। সে আজকের রাতটা তাদের বাসায় থাকতে চায়। এই কথায় ইয়েচুন চমকে ওঠে, কারণ সে যদি তার বাড়িতে আসে তাহলে তো মিমো সব সত্যিটা জেনে যাবে যে ইয়েচুন এতদিন তার ফ্যামিলি নিয়ে সবকিছু মিথ্যে বলেছে। তাই সে আবারও মিমোকে মিথ্যে বলে। তার বাবা আজকেও নেশা করে বাড়ি ফিরেছে আর খুব ড্রামা করছে। তাকে বলে খুব কষ্ট হলেও মিমো যেন আজকের রাতটা তার নানির কাছেই থাকে। এসব শুনে মিমো ওয়ালটপকে সে স্কুলের ভেতর চলে আসে। এখানেই সে রাত কাটিয়ে দেয়। ভোরবেলা ওয়াশরুমে আসতেই সে শুনতে পায় বাইরে কেউ বলা বলি করছে, তুই জানিস আমাদের ক্লাসে থাকা মিমো আসলে মাস গার্লের মেয়ে। অন্য স্কুলে ও ওদের ক্লাসের পোলাপানদের চোখে মুখে পেন্সিল ঢুকিয়ে দিত, অনেক মারতো। আর এই ব্যাপারগুলোতে তাদের মা বাবা পরিকল্পনা করছে খুব দ্রুতই তারা তাকে এই স্কুল থেকে বের করে দেবে, কারণ তারা ভাবছে এই মিমো, এই মেয়েটা তাদের বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক। এসব শুনে মিমো কষ্ট পেয়ে স্কুল থেকে চলে যায়। টিচার নাম প্রেজেন্ট করলে মিমোকে অনুপস্থিত দেখে। এমন সময় মিমোর খোঁজে স্কুলে তার নানি আসে। ইয়েচুন তার বেস্ট ফ্রেন্ড ছিল। তার কাছে জানতে চাইলে সে বলে, মিমো কোথায় আছে আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমার সাথে তো আর কথা হয়নি। ছুটির পর ইয়েচুন তার বন্ধুকে সব জায়গাতে খুঁজতে থাকে। সে ফোনেও মিমোকে অনেক ট্রাই করে, তবে কোনোভাবেই ট্রেস করতে পারে না। ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পথে তার পরিবারের সাথে দেখা হয়। সবাই তাকে দেখে খুব খুশি হয়। তারা হাসি খুশি ভাবে একসাথে বাড়ি ফিরতে থাকে। আর এসব কিছু দূর থেকে মিমো দেখতে পায়। সে বুঝতে পারে এতদিন ইয়েচুন তাকে যেই কথাগুলো বলেছে তার ফ্যামিলি সম্পর্কে, তার সবটাই মিথ্যে ছিল। আসলে ইয়েচুন তো তার পরিবারের সাথে অনেক সুখে শান্তিতেই আছে। হঠাৎ তার কাছে মিমোর কল আসে। সে তাকে দেখা করতে বলে। এবার ইয়েচুন চলে আসে। মিমো তার উপর খুব রেগেছিল। মিমো মনে করছে হয়তো ইয়েচুনই সেই মেয়ে যে সবাইকে এই কথাটা বলেছে, কারণ একমাত্র ইয়েচুনকেই সে বলেছে তার মা মাস গার্ল। মিমো বলে, ইয়েচুন কেন করলে এসব কিছু? তুমি তো সবাইকে বলেছো আমি মাস গার্লের মেয়ে। এসব কথায় ইয়েচুন খুব অবাক হয়। মিমো বিশ্বাস করো আমি এমনটা বলিনি। মিমো তাকে মারতে শুরু করে। দেখা যায় এসব কিছু এক বৃদ্ধা মহিলা দেখছিল, আর সে হাসতে হাসতে টানেল থেকে বেরিয়ে যায়। মমির যাবজ্জীবন জেল হওয়ায় তাকে কারাগারে নিয়ে আসা হয়। সমস্ত কাপড় খুলে চেক করে কেবিনে পাঠানো হয়। তার সাথে এই রুমে একই রকম আরেকজন কয়েদি ছিল। সে তার কাছে এসে বলে, আচ্ছা তাহলে কি তুমি সেই মাস গার্ল? হ্যাঁ। হায় হায়, তোমায় দেখে তো একদমই বোঝা যাচ্ছে না, সবকিছুই তো আসল মনে হচ্ছে। আচ্ছা কত টাকা খরচ হয়েছে? মমি বলে 30 মিলিয়ন। এসব কথা কয়েদি জেলের সবাইকে বলে। 30 মিলিয়ন লেগেছে, বুবস বাদে সবকিছু সার্জারি করানো। মহিলাটার এমন ব্যবহার দেখে মমি অবাক হয়। সকালে সব কয়েদিরা তাকে নিয়ে গবেষণা শুরু করে। এমন সময় এখানে আরো একজন মহিলা তার গ্যাং নিয়ে আসে, যার নাম ইয়নসুক। তাকে দেখে সবাই ভয়ে এখান থেকে চলে যায়। তার বিষয়ে মমি জানতে চাইলে কয়েদি বলে, ইয়ন এই জায়গার ডন, সবাই তাকে সম্মান করে, এমনকি এখানকার ওয়ার্ডেনরাও। তার বড় বড় লোকেদের সাথে হাত রয়েছে। এই কথাগুলো শুনে মমি বলে, তাহলে এই মহিলা এখানে কি করছে? কয়েদি বলে, সে তার হাজব্যান্ড এবং তার হাজব্যান্ডের ওয়াইফকে লোক দিয়ে মেরে টুকরো টুকরো করেছিল, তাই তাকে ধরে আনা হয়েছে। তুমি তার থেকে দূরেই থেকো। এই বলে কয়েদি চলে যায়। ইয়ন ইশারায় তাকে ডাকে। সে আসলে বলে, কিরে পায়ে কি মেহেদি লাগিয়েছিস নাকি? আসতে যে এত সময় লাগলো, তাহলে তুই সেই মাস গার্ল? হ্যাঁ। সে এক চর বসায়, বলে, তোর চেহারাটা তার সাথে একদম মিলে যায় যে আমার স্বামীকে তার জালে ফাঁসিয়েছিল, তাই তুই আমার নজরে পড়িস না। মমি শুধু অবাক হয়ে এসব কিছু দেখছিল। সে তার গ্যাং নিয়ে চলে যায়। ভেতরে সবাই সিরিয়ালে খাবার নিচ্ছিল। এক কয়েদিকে খাবার দেয়া হয় না। মমি কারণ জানতে চাইলে বলে, সেও একজনের হাজবেন্ডকে পটিয়েছিল। এখানকার ওই ডন ইয়নসুক
নিয়ম বানিয়েছে এরকম লোকেদের 3 দিন উপোস করতে হবে। মমি তার খাবার থেকে মহিলাটাকে কিছু খাবার দেয়। এতদিন পর সে খাবার পেয়ে পাগলের মতো খেতে থাকে। আর এসব কিছু সেই ডাইনি বেটি দেখতে পায়, মানে ইয়নসুক। সবাই যখন কাপড় ওয়াশ করছিল, ইয়ন তার টিমের 3 ভটকিকে পাঠায় মমিকে শায়েস্তা করতে। তারা এসে মমির সার্জারি করা নিয়ে প্রথমে গান গেয়ে খুব মজা ওড়ায়। সে তাদের কথায় পাত্তা না দিলে এক মোটি এসে তার পাছা দিয়ে ঢোসা দিয়ে মমির মাথাটা ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর বলে, যদি বাঁচতে চাস তো নিজের কথা চিন্তা কর, কাউকে সাহায্য করতে যাস না। মমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। কিরে, কথা কানে যায় না? চুপ করে আছিস কেন? নিজের থোবড়াটা আবারও নষ্ট করতে চাস নাকি? পাঁচজত। এই কথায় মমি তাকে এক হিট করে। মমি তাকে মেরে 12টা বাজিয়ে দেয়। এসবের জন্য তাকে কাল কোঠরিতে আটকে রাখা হয়। সে কারণ জানতে চায় তাকে এখানে কেন আটকে রাখা হয়েছে। গার্ডরা বলে এখানে কেউ ইয়নসুকের লোকেদের সাথে ঝামেলা করতে পারে না, আর এটাই তাদের শাস্তি। সাজা পুরা হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। তার রুমে থাকা কয়েদি বলে, তোমায় বারণ করেছিলাম ওদের সাথে ঝামেলায় জড়িও না। এখানে থাকতে হলে বিড়ালের মতো বাঁচতে হবে। একটু 19-20 হলেই জীবনটাকে ওরা জাহান্নাম বানিয়ে ছাড়বে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই মমি ওই মেয়েটার কাছে এসে তাকে আবারও মারতে শুরু করে। মমি বলে সে তাকে মেরেই ফেলবে। আবারও তাকে ধরে নিয়ে যাওয়া হয়। 15 দিনের জন্য সেই ঘরটাতে বন্দি করে রাখে। সাজা পূরণ হতেই বাইরে এসে খাবারের সময় খাবারগুলো ফেলে মমি ওই ট্রেটা দিয়ে ভুটকি মারতে মারতে জখম করে ফেলে। এবার তাকে আরো 15 দিন বন্দি করে রাখা হয়। সাজা শেষ হলে সে বেরিয়ে আবারও ওই 3 ভটকির কাছে চলে আসে। মুখে কাপড় পেঁচিয়ে ইচ্ছে মতো বেধম মার মারে। আয় হায়, এই সিরিয়ানা তো দেখি পুরাই পাগল। তার এরকম কাণ্ডকলাপে ভটকিদের লিডার ইয়ন বিরক্ত হয়ে সে সারা জীবনের জন্য তাকে ওই কালকুঠুরিতে বন্দি করে রাখতে বলে। ওয়ার্ডেন বলে এসব কিছু নিয়মের বাহিরে, আর এসব যদি ইন্সপেক্টর কোনোভাবে একবার জানতে পারে তাহলে কিন্তু আপনিও বাঁচতে পারবেন না। কথাটা মনে রাখবেন। সাজা পূরণ হওয়ায় আবারও তাকে ছেড়ে দেওয়া হয়। বাইরে এসে মমি আবারও 3 ভটকিকে দেখতে পায়। তারা বলাবলি করছে, হায় আল্লাহ, এই সালি আবারও কিভাবে বাইরে বের হইছে। ভয়ে তারা পালাতে শুরু করে। মমি দৌড়াতে শুরু করে। আবারও তাদেরকে মারতে গেলে তাদের ডন ইয়ন এসে বলে, ছেড়ে দাও, আজ থেকে আমরা দূরত্ব বজায় রাখবো। নো টাচিং, নো ফাইটিং। মমি কিছু না বলে চলে যায়। আয় হায়, এই সিরিয়ানা তো দেখি পুরাই পাগল। পুরো 12টা বছর কেটে যায়। এক যুগ পর দেখা যায় মমির চেহারায় ব্যাপক পরিবর্তন এসেছে। মমি কিছুটা বয়স্ক হয়ে গিয়েছে। সবাইকে অডিটোরিয়ামে ডাকা হয়। জেলখানায় নতুন ওয়ার্ডেন এসেছে। সে সবাইকে মিলেমিশে থাকতে বলে। সমস্ত রাগ হিংসা মাথা থেকে ঝেড়ে ফেলে একটা নতুন শুরু করতে বলে। আসলে এই ওয়ার্ডেন খুব ধার্মিক, কিন্তু এই 12 বছরেও জেলখানায় কিছুই বদলায়নি। জেলের সবচেয়ে পাওয়ারফুল কয়েদিদের মধ্যে ইয়নসুকও একজন। দেখা যায় নতুন ওয়ার্ডেনও তার সামনে মাথা ঝোঁকায়, তাকে সম্মান করে। সে বলে, দেখুন মিস ইয়নসুক, আপনি এখানকার হেড, আমার খেয়াল রাখবেন। ভুটকির বাচ্চা ভুটকি, হেতি যদি তোর খেয়াল রাখবো, তুই আইসুসকে লিগা ওয়ার্ডেন হইয়া মগা বাচ্চা মগা। জেলখানায় একটা নতুন কয়েদি এসেছে যে মাস গার্লের অনেক বড় ভক্ত। সে তাকে আইডল মনে করে। হঠাৎ একদিন তার জন্য জেলখানায় চিঠি আসে, যার উপরে মাস গার্ল লাভ লেখা ছিল। এই 12 বছরে প্রথমবার তার জন্য কোনো চিঠি এসেছে। খামের ভিতরে তার মেয়েকে নিয়ে করা এক আর্টিকেল ছিল। লোকেদের প্রশ্ন উঠেছে, ভায়োলেন্ট বিহেভিয়ার কি তাহলে জেনেটিক হয়? কারণ তার মেয়েও তার মতোই প্রতিবাদী। ছোট বয়সে তারও দুর্নাম ছড়িয়েছে ইন্টারনেটে। মাস গার্লের মেয়ে হওয়ায় এই ব্যাপারগুলো সবসময় চর্চাতেই রয়েছে। মমি দেখে এতে একটা পার্সোনাল মেসেজও রয়েছে। এটা দেখে মমি বুঝতে পারে তার মেয়ে মিমোর সামনে বিপদ রয়েছে। এসবে মমি দুশ্চিন্তায় পড়ে যায়। সে তার সাথে থাকা কয়েদিকে বলে এখান থেকে সে পালাতে চায়। পরদিন থেকে তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। যখন তারা সবাই সেলাই মেশিনে কাজ করছিল, গার্ডরা পাহারায় ছিল, কিন্তু মমি চালাকি করে অনেকটা কাপড় নিজের ড্রেসের মধ্যে লুকিয়ে নেয়। ওয়াশরুমে যাওয়ার কথা বলে বেরিয়ে আসে। সে কাপড়গুলোকে জোড়া দিয়ে একটা বড় রশি বানিয়ে নেয়। এরপর সেটা সে জানালা দিয়ে বাইরে ফেলে। মমি সেই রশিটাকে নিয়ে বাউন্ডারির সাথে অনেক কষ্টে লাগিয়ে নেয়, কারণ সে ভেবেছে এভাবে বাউন্ডারি ক্রস করে ওপারে চলে যাবে।
কিন্তু দুর্ভাগ্যবশত কাপড় ছিঁড়ে সে নিচে পড়ে যায়। গার্ডরা তাকে ধরে ফেলে। এসবে ওয়ার্ডেন খুব রেগে যায়। সে রক্ষিতাদেরকে অনেক কথা শোনায়। মমিকে আবারও কালকুঠুরিতে বন্দি করে দেওয়া হয়। ওয়ার্ডেন তার জন্য একটা ধার্মিক বই পাঠায়, কারণ তার মনে হচ্ছে মমির মনে হয়তো কোনো শয়তান বসবাস করছে, যার ফলে সে এরকম কিছু করে যাচ্ছে। সময় কাটতে থাকে। মমি পুরো একটা মাস ধরে এই কালকুঠুরিতে বন্দি। একদিন ওয়ার্ডেন তাকে দেখতে আসে। দেখা যায় মমি সৃষ্টিকর্তার প্রার্থনা করছিল, তাও কয়েক ঘন্টা ধরে। এসব দেখে তার জন্য ওয়ার্ডেনের মায়া হয়। সে তাকে কালকুঠুরি থেকে মুক্ত করে দেয়। মমি তার কেবিনে ফিরে আসে, তবে তার সঙ্গী খুব রেগেছিল, কারণ কোনো কয়েদিকে কালকুঠুরিতে 1 মাসের জন্য বন্দি করে রাখাটা ইলিগ্যাল। তাই সে ভাবছে বড় স্যারদেরকে বলে সে একটা অ্যাকশন নেবে। এসবে মমি বলে, তোমায় কিছু করতে হবে না, কোনো সমস্যা নেই। আমি তো সৃষ্টিকর্তার স্মরণে ছিলাম। একদিন আমি একজনের দেখা পেয়েছি। স্বপ্নে সে আমার কাছে এসেছিল। সে আমার সাথে কথা বলেছে। সে বলেছে সে আমায় বাঁচিয়ে নেবে। তার মুখে এসব কথা শুনে মহিলাটা অবাক হয়। এরপর অডিটোরিয়ামের অনুষ্ঠানে সে সবাইকে সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান দিতে থাকে। সে সবাইকে একই কথা বলে, সৃষ্টিকর্তার তরফ থেকে তার কাছে কেউ একজন এসেছিল। সে স্বপ্নে কাউকে দেখেছে। যদি সৃষ্টিকর্তা আমার মতো খুনিকে মাফ করে দিতে পারে, তাহলে তোমরা তার ইবাদত কেন করবে না? তার মুখে এমন সব ভালো ভালো কথা শুনে আর এত ভালো ব্যবহার দেখে সবারই সন্দেহ হচ্ছিল হয়তো মমি নাটক করছে, কারণ এই মমি আর সেই মমির মধ্যে আসমান জমিন তফাৎ দেখতে পাচ্ছে। সবাই ভাবছে হয়তো তার অন্য কোনো প্ল্যান আছে। বাহিরে ইয়নসুক কান্না করছিল, কারণ তার ছেলের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাটা খুব জরুরি, কিন্তু সে তার নিজের কিডনি তার ছেলেকে দিতে পারবে না, এজন্য সে কান্না করছিল। এসব দেখে মমি তার সাথে কথা বলতে আসে, তবে ইয়ন বলে এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোমার মুখ ভেঙে দেব, কারণ সে তো তাকে শত্রুর মতো ভাবে। কিন্তু মমি, যার মধ্যে এখন রাগ হিংসের কোনোটাই নেই, সে বলে আপনার ছেলের ব্লাড গ্রুপ কি? যদি আমার সাথে ম্যাচ হয় আমি তাকে কিডনি দেব। এই কথা শুনে ইয়নসুক চমকে ওঠে, বলে তার ছেলের ব্লাড গ্রুপ এবি। মমি বলে আমার ব্লাড গ্রুপও এবি। কিছুদিন পর টেস্টের রিপোর্ট চলে আসে। ইয়ন খুশিতে একদম আত্মহারা, কারণ টেস্ট রিপোর্ট অনুযায়ী মমি তার কিডনি দিতে পারবে, তার ছেলে বেঁচে যাবে। এমন সব কথা বলে সে তাকে বুকে জড়িয়ে নেয়। আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না বোন। একদিন জেলখানাতে অনেকগুলো লোক আসে। তারা বাহির থেকে এসেছে কয়েদিদের সাথে কথাবার্তা বলার জন্য। তারা তাদের সাথে কথা বলে। তারা সবাইকে বিভিন্ন হাদিসের বই পড়ে শোনায়। তাদের মধ্যে একজন মমির সাথে কথা বলছিল। মমি বলে আমি অনেক পাপ করেছি জীবনে, আমি সব কবুলও করেছি, কারণ আমি কোনোদিনও খুশি থাকতে পারিনি। তবে যেদিন থেকে আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য পেয়েছি, ঠিক সেদিন থেকে আমি অনেক শান্তিতে আছি। এসব শুনে মহিলাটা বলে আপনার উপর সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হোক। মমি চলেই যাচ্ছিল। পেছন থেকে হঠাৎ একটা ভাঙা কণ্ঠে কেউ একজন বলে তুমি কেমন আছো? সে পিছন ফিরে এক বুড়িকে দেখতে পায়। মমি তাকে দেখতেই চমকে ওঠে। বুড়ি বলে চিনতে পেরেছো আমায়? আমি জো, নাম ওর মা। কিম, তুমি কি আমার চিঠিটা পাওনি নাকি? আমার খুব খারাপ লেগেছে, তুমি কোনো উত্তর দাওনি। হয়তো তুমি এটাই ভেবেছিলে আমি তো কবেই মরে গেছি। দেখানো হয় সেদিন মমি গাড়িসহ তাদেরকে পানিতে ফেলে দেওয়ার পর কিমের জ্ঞান ফিরে আসে। সে তার সাথে থাকা বন্দুকটা দিয়ে গুলি করে গ্লাস ফাটিয়ে পানি থেকে উঠে আসে। পুলিশরা সেই গাড়ির সাথে একটা ব্রিফকেসও পায়, যাতে বোয়ং এর মৃতদেহ ছিল। আর কিম পুলিশের হাত থেকে বাঁচার জন্য আর মমিকে ধরার জন্য তার চেহারায় প্লাস্টিক সার্জারি করায়। সে নিজের চেহারাটাকে একটু বদলে দেয়, যাতে করে মানুষ তাকে চিনতে না পারে। এরপর সে ওই লোকটার কাছে এসে আরো একটা বন্দুক কেনে। কিম শহর থেকে দূরে একটা বাড়ি ভাড়া করে থাকার জন্য। সে শহরের আনাচে কানাচে মমিকে খুঁজে বেড়াতে থাকে। 2011 সালে হঠাৎ সে টিভিতে মমির গ্রেফতার হয়ে যাওয়ার নিউজটা দেখতে পায়। এসবে কিম বিচলিত হয়ে পড়ে। সে ভাবতে শুরু করে সৃষ্টিকর্তাও কি তাহলে এটাই চায় যে সে তার ছেলের প্রতিশোধ ভুলে যাবে? এরপর হঠাৎ একদিন কিম মমিদের বাড়িতে অর্থাৎ দিজেনে চলে আসে। সে তার বাড়ির সামনে মিমো অর্থাৎ মমির মেয়েকে দেখতে পায়।
তাকে দেখতেই তার চোখের সামনে ভেসে আসে মমির চেহারা, যে তার ছেলে জোকে মেরেছিল। দেখা যায় মিমোর স্কুলের বাহিরে যেই বৃদ্ধ মহিলার ফাস্টফুডের দোকান ছিল সেটা আর অন্য কেউ নয়, বরঞ্চ এই কিমের দোকানই ছিল। আর সেই ছোট মিমোকে ফ্রিতে খাবার খাইয়ে তার মন পাওয়ার চেষ্টা করত, আর এতে সে সফলও হয়েছিল। ছোটবেলা একদিন প্রার্থনাগারের বাহিরে তার নানির সাথে সে এই বুড়ি দাদিটার পরিচয় করিয়ে দেয়। মিমো কিমকে দাদি বলেই ডাকতো। প্লাস্টিক সার্জারি করার ফলে তার নানিও তাকে চিনতে পারে না। আর তার স্কুলে যে এই খবরটা ছড়িয়েছিল মিমো মাস্ক গার্লের মেয়ে, এটা আর কেউ নয়, এই বুড়িই ছিল। বাচ্চারা মিমোকে সিরিয়াল কিলারের মেয়ে বলে বিরক্ত করত। একদিন মিমো কাঁদতে কাঁদতে কিমের কাছে এসে বলে, দাদি, ও দাদি, সবাই আমায় নিয়ে মজা করে, সবাই আমায় সিরিয়াল কিলারের মেয়ে বলে, আমি নাকি খুনির মেয়ে। এসব কথায় বুড়ি তাকে শিখিয়ে দেয়, যারা তোমায় নিয়ে মজা করে তোমার উচিত তাদেরকে শাস্তি দেওয়া। আর এভাবেই মিমো মারামারিতে মেতে ওঠে, অন্যায় দেখলেই প্রতিবাদ করতে থাকে, যার ফলে তাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়। যাবার সময় সে তার দাদির সাথে দেখা করে, বলে তারা অন্য জায়গায় শিফট হচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিম তার থেকে অ্যাড্রেসটা চেয়ে বসে, আর তাকে বলে সে অবশ্যই তার সাথে দেখা করতে সেই শহরে যাবে। দেখানো হয় যখন মিমো আর তার বেস্ট ফ্রেন্ড ইয়েচুনের মধ্যে লড়াই হচ্ছিল, এসব কিছু কিম দেখছিল, আর সব জায়গাতেই সে প্যাচ লাগিয়েছে। এরপর থেকেই মিমো তার দাদির সাথে অর্থাৎ কিমের সাথে থাকতে শুরু করে। বর্তমানে সে তার সাথেই আছে। এসব শুনে মমি চমকে ওঠে। কিম বলে, হারামজাদি, এখন তুই মায়ের কষ্ট বুঝতে পারবি নিজের বাচ্চা গায়েব হয়ে গেলে কেমন লাগে। এই বলে সে চলে যেতে লাগলে মমি দৌড়ে তাকে আটকায়। শয়তানি বুড়ি ঢং করে পড়ে গিয়ে চেঁচাতে শুরু করে, আল্লাহ রে, আমায় মেরে ফেললো, ও আমায় মারতে চায়। এসবে পুলিশ মমিকে আবারও ধরে ফেলে। বুড়ি হাসতে হাসতে চলে যায়। মমি তাকে আটকাতে পারে না। কিম তার গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। সে দেখতে পায় মিমো তার জন্য অপেক্ষা করছিল। এদিকে জেলে তারা মমিকে আবারও আটকে রাখে। মমি বলে, যেই বুড়ি এখন এসেছিল তাকে ধরতে হবে, সে কেউ একজনকে খুন করবে। তবে পুলিশ তার এসব কথায় কোনো পাত্তা দেয় না। এই ব্যাপারগুলো নিয়ে এবার সে ইউনসুকের সাথে কথা বলে। সে তাকে ভরসা দেয়, বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার লোকদের ওই বুড়ির পিছনে লাগাচ্ছি, দেখি কি করা যায়। বাড়িতে তারা খাবার খাচ্ছিল। কিম বলে, মিমো, এবার তোমায় তোমার নানিকে বলে দেওয়া উচিত তুমি ঠিক আছো, আর তুমি এখন আমার সাথে আছো। হয়তো সেই বেচারি অযথাই চিন্তা করছে তোমায় নিয়ে। এমন সময় মিমো পাশে থাকা ছবিটা দেখিয়ে বলে, আচ্ছা দাদি, এই ছবিতে থাকা মানুষটা কে? কিম বলে, এটা তার ছেলে জু, সে এখন আর বেঁচে নেই। এদিকে মমির মা মিসিং রিপোর্ট লিখতে থানায় আসে। তার নাতি মিমো নিখোঁজ। সে জানায়, যদিও সে এর আগে 2-3 বার ভেগেছিল বাড়ি থেকে, কিন্তু পরদিন চলে এসেছে। তার এই কথায় পুলিশ বলে, আপনি আরো কিছুটা সময় অপেক্ষা করে দেখুন না, কে জানে হয়তো এবারও আপনার নাতনি বাড়ি ফিরে আসবে। পুলিশ স্টেশন থেকে বাইরে আসতেই তার নানির ফোনে মিমোর কল আসে। নানি, আমি মিমো বলছি, আমি ঠিক আছি আর অনেক ভালো আছি। তুমি আমাকে খোঁজার আর চেষ্টা করো না, আর এমনিতেও তো তুমি আমায় পছন্দ করতে না। আমি তো সবসময় তোমায় আমার মায়ের কথা মনে করিয়ে দেই, আর তাছাড়া স্কুলেও সবাই আমায় ঘৃণা করে, তাই এটাই ভালো হবে আমি সবার জীবন থেকে গায়েব হয়ে যাই। তার নাতির মুখে এত বড় কথা শুনে তার নানি দিশেহারা হয়ে পড়ে। সে বারবার মিমোকে বোঝাতে শুরু করে, মিমো, তুই এমনটা কিভাবে ভাবতে পারিস? আমি তো নানি। মিমো ফোনটা কেটে সুইচ অফ করে দেয়। জেল থেকে মমি তার মায়ের নাম্বারে কল করে। ফোন ধরতেই সে মিমোর বিষয়ে জানতে চায়, সে ঠিক আছে কিনা। তার মা খুব রেগে যায়, আজ এত বছর পর তোর মেয়ের কথা মনে হয়েছে, আর আমার নাম্বারটাই কোথায় পেয়েছিস তুই? মমি বারবার তার মেয়ের বিষয়ে বলতে থাকে। তার মা বলে, মিমো একদম ঠিক আছে। সে আরো বলে, আচ্ছা মা, মিমোর আশেপাশে কি কোনো বুড়ি মানুষ ঘোরাফেরা করে? সাদা চুলওয়ালা অদ্ভুত এক বুড়ি। তার মা তো তার সাথে কথাই বলতে চায় না। যদি আমার আর তোর মেয়ের পরোয়া করে থাকিস, যদি তুই আমাদের ভালো চাস, আজকের পর আর কোনোদিনও এই নাম্বারে কল করবি না। সাথে সাথে তার টাইমও ফুরিয়ে যায়। সে আরো একটা কল করতে চায়, তবে বাহির থেকে তাকে বারবার বেরিয়ে আসতে বলা হয়। সে আসতে না চাইলে আবারও তার সাথে জোর জবরদস্তি শুরু হয়। ইয়ন মমিকে বলে, শুনলাম তুমি নাকি মমি আবারও টেলিফোন বুথে হাঙ্গামা করেছো। দেখো মমি, ওই মহিলা আসলো, তার সাথেও ওরকম করলে। আমি অনেক কষ্টে ওয়ার্ডেনকে বুঝিয়েছি,
যাতে আবারও তোমায় কালকুঠুরিতে না ঢোকায়। এসবের জন্য মমি তার কাছে ক্ষমা চায়। এবার ইয়ন বলে, দেখো ওই মহিলাকে খুঁজতে একটু সময় লাগবে, কারণ সে তার নাম বদলে ফেলেছে। তবে সে মমিকে একটা নাম্বার দেয় যে স্কুলে তার মেয়ে মিমো লেখাপড়া করে। সে আরো বলে, এমনিতেও ওয়ার্ডেন বলেছে 2 সপ্তাহের মধ্যে তোমায় কোনো ফোন কল করতে দেওয়া হবে না, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমি এটুকু উপকার করতেই পারি। মমি আবারও কথা বলতে বুথে চলে আসে। সে তার মেয়ের বিষয় জিজ্ঞাসা করে, তার সাথে কথা বলতে চায়, কিন্তু যখনই একটা মেয়ে ফোনের কাছে আসে সাথে সাথে তার সময় ফুরিয়ে যায়। সবাই এই ডাইনিটাকে টমেটো খাওয়ায়। টমেটো খাইয়ে এই মোটোয়ারি টমেটো খান চৌধুরীর মন জোগানোর ট্রাই করছে। তবে ডাইনি দেখতে পায় মমি একটা জায়গাতে মন খারাপ করে বসে আছে। সে তার কাছে এসে কথা বলে। মমি বলে, যদি সে মিমোর স্কুলে যাওয়া আসার একটা ছবি দেখতে পেত তাহলে তার খুব ভালো লাগতো। এবার ডাইনি কল করে বলে, ক্লাস 7-এ পড়া যে কোনো একটা মেয়ের ছবি তুলে পাঠিয়ে দাও। মমি তো জানে না ওর মেয়ে দেখতে কেমন, সে ওটাই বিশ্বাস করবে। দেখানো হয় কলে কথা বলার সময় যে মেয়েটা এসেছিল সে অন্য একটা মেয়ে। টাকার বিনিময়ে সে অভিনয়টুকু করে দিয়েছে। এর মানে বিষয়টা পরিষ্কার, এই ডাইনি ইয়ন সুক মমিকে নিয়ে কিছু একটা তো খুব বাজে পরিকল্পনা করেছে। এবার মমিকে ছবিটা দেখালে সে খুব শান্তি পায়। এদিকে কিম রশি আর ট্যাপ কিনতে বাজারে আসে। এসব নিয়ে বাড়ি ফিরে সে মিমোকে কোথাও খুঁজে পায় না। সে ভাবে হয়তো মিমো পালিয়ে গেছে। হঠাৎ মিমো বেরিয়ে আসে। দেখা যায় সে তার দাদির জন্য কেক বানিয়েছে। সে তার দাদিকে হ্যাপি বার্থডে উইশ করে। কিম অবাক হয়, আজ যে তার জন্মদিন এই কথাটা তার নিজেরও মনে নেই। সে কিভাবে জানে? মিমো বলে, দাদি ড্রয়ারে তোমার আই কার্ড ছিল, সেখান থেকেই দেখেছি। এসবে কিম কিছুটা থমকে যায়। মিমো বলে, একটা কথা বলি দাদিমা, আমি তোমায় আসল দাদিমা মানি। জানো তো তুমি খুব ভালো দাদি, তুমি সবসময় এরকম ভালোই থেকো। এই কথায় কিম কিছুটা ইমোশনাল হয়ে যায়। তাকে তো দুর্বল হলে চলবে না, সে তো তার জন্য আরেক পরিকল্পনা করে রেখেছে। রাতে কিম সিক্রেট দরজা দিয়ে বাড়ির বেসমেন্টে চলে আসে। সে কিছু একটা তৈরি করছে। রাতে মমির কিছু একটা সন্দেহ হয়, কারণ সে জীবনে অনেক কিছু দেখেছে। এত সহজে যে কিছু হাতের নাগালে পাওয়া যাবে এটা তার কাছে অসম্ভবই মনে হচ্ছে। তার মনে হচ্ছে কোথাও কিছু একটা তো খুব খারাপ হচ্ছে। এসব ভেবে সে ছবিটা ছিঁড়ে ফেলে। সকালে ডাইনি মমিকে ইমোশনাল ড্রামা দেখিয়ে তৈরি করে নেয়, কারণ মমি ইয়নসুকের ছেলের জন্য কিডনি ডোনেট করতে রাজি হয়েছে। গার্ড সহ তাকে গাড়িতে তোলা হয়। ড্রাইভারের কাছে ইয়ন বলে, যদি কিছু গড়বড় হয় আমায় শুধু একটা কল করবে। এই কথাটা মমি শুনতে পায়। তার সন্দেহটা আরো বেড়ে যায়। এদিকে বুড়ি সকালে উঠে খাবারে একটা ঘুমের ওষুধ মিশিয়ে মিমোকে খেতে ডাকে। মিমো এত শত খাবার দেখে খুব খুশি হয়। এই খুশিতে সে বলে, দাদিমা আমি টাকা ইনকাম করতে চাই। কিম জানতে চায় সে টাকা দিয়ে কি করবে। মিমো বলে সে তার দাদির জন্য ইনকাম করতে চায়, যাতে করে সে তার দাদিকে নিয়ে ঘুরতে পারে, তার জন্য ভালো পোশাক কিনতে পারে, ভালো খাবার খাওয়াতে পারে তার দাদিকে। তার মুখে এসব কথা শুনে কিম দ্বিধায় পড়ে যায়। মেয়েটা তার জন্য কত ভাবে, আর সেই মেয়েটার সাথে কি না কি করার চিন্তা করছে। বাড়িতে তার নানি কিমের বাড়ির ঠিকানা আর তার ফোন নাম্বার সংগ্রহ করার চেষ্টা করছে। এতক্ষণে তারা হসপিটাল চলে আসে। অপারেশনের জন্য তাকে পোশাক পরিবর্তন করতে বলা হয়। সে বলে অপারেশনের সময় সে নিজের সাথে বাইবেল রাখতে চায়। এই কথায় আবারও তাকে হাতকড়া পরিয়ে একজন গার্ডকে পাঠানো হয় বাইবেল আনতে। এবার মমি বলে সে বাথরুম যাবে। পুলিশ তাকে অ্যাডজাস্ট করতে বলে। সে বলে তার খুবই ইমার্জেন্সি, সে অ্যাডজাস্ট করতে পারবে না। গার্ড তাকে কমোটে বসিয়ে হাতকড়া বেঁধে তার সামনে দাঁড়িয়ে থাকে। এসবে মমি বলে, আমি নিজের জন্য এখানে আসিনি, একজনকে কিডনি ডোনেট করতে এসেছি। তাহলে কি আমার এইটুকু হক নেই? এভাবে একটা মানুষ কিভাবে বাথরুম করতে পারে? গার্ড বলে, আমার কিছুই করার নেই, আমি শুধু আমার রুলস ফলো করছি, আই এম সরি। এসবে মমি বিরক্ত হয়ে বলে, তাহলে আমিও ডোনেট করব না, এখনই হসপিটাল ফিরে যাব, আর এই কথাটা কারণ সহ ইয়নসুককে কল করে জানাবে। এসব শুনে গার্ড তার হাত খুলে দেয়। সুযোগ বুঝে সে তার মাথায় আঘাত করে। গার্ড সেন্সলেস হয়ে পড়ে। সে তার জুতোগুলো পরে নেয়। বাহিরে দেখতে পায় শয়তান ভোটকা বেটা বসে আছে। সে জানালার কাছে এসে দাঁড়াতেই বাইবেল নিয়ে সেই গার্ড ভেতরে চলে আসে। এসব দেখে সে এক চিৎকার বসায়। তাকে ধরতে আসতেই এক লাফে নিচের ছাদের উপর। মমি ছাদে থেকে আবারও এক লাফ বসায়। সে গাড়ির উপর পড়ে। কষ্ট করে উঠে দাঁড়াতেই চলতি গাড়ির সাথে ক্র্যাশ করে। মহিলাটা বেরিয়ে এসে তাকে ডাকতে থাকে। সে তাকে নিয়ে হসপিটালের ভিতরে যেতে চায়। গাড়িতে বসেই সে ড্রাইভ শুরু করে। তারা এসে তাকে আর ধরতে পায় না। এসব খবর শুনে দুই ডাইনি খুব গলা ফাটায়।
এদিকে তার নানি সেই বুড়ির নাম্বারে কল করলেও কল রিসিভ হয় না। এমন সময় ইয়েচুন এসে সেই বুড়ির কথাই তাকে বলে। তারা এক ট্যাক্সিতে করে সেই বুড়ির বাড়ির ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিমোর নানিকে বলে সে মাস্ক গার্ল সম্পর্কে জানে এবং ইয়েচুন ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে মিমো যে মাস্ক গার্লের মেয়ে এই ব্যাপারটা পুরো স্কুলে ওই বুড়ি কিম ছড়িয়েছে, কিন্তু মিমো তাকে বলেছিল সেই বুড়ি ওর দাদি, সে তাকে খুব ভালোবাসে। আচ্ছা নানি, তুমিই বলো, যদি সে মিমোকে ভালোই বেসে থাকতো তাহলে সে এমনটা কেন করবে, এমনটা কেন বলবে সবাইকে যে মিমো মাস্ক গার্লের মেয়ে? আমি বলছি নানি, তুমি বিশ্বাস করো, ওই বুড়ি ভালো না, ওই বুড়ির মধ্যে সমস্যা আছে। এসব শুনে তার নানি একদম চমকে যায়। মমি আবারও তার মাকে কল করে, বলে মা, মিমোর জীবনের ঝুঁকি আছে। সে তার মাকে কিমের ব্যাপারে সবকিছু বলে দেয়। এবার তার নানি বুঝতে পারে এর মানে ওই বুড়ি সেই মহিলা যে তার বাড়ির সামনে এসেছিল, তাই সে তার মেয়েকে ওই বুড়ির ঠিকানা দিয়ে দেয় আর ইয়েচনকে গাড়ি থেকে চলে যেতে বলে, কারণ সে ছোট মানুষ। তবে সে কোনোভাবেই নামতে চাইছে না। ইয়েচন বলছে মিমোর সাথে তার কথা আছে, কিন্তু তার নানি তাকে বের করে দেয়। তবে তার কাছে টাকা ছিল আর এখন তো সে ওই বুড়ির অ্যাড্রেসটাও জানে, তাই সে একটা ট্যাক্সি নিয়ে তাদের পিছু করে। আর মিমোর নানি সাথে সাথে পুলিশকে কল করে সেই বুড়ির নামে একটা রিপোর্ট ফাইল লিখায়। অন্যদিকে খাবারে ঘুমের ওষুধ মেশানোর ফলে মিমো ঘুমিয়ে পড়েছে। বুড়ি তার হাত পা বেঁধে চেয়ারের সাথে মিমোকে আটকে দিয়েছে। সে এক ক্যামেরা রেডি করছে। এমন সময় মিমোর হুঁশ ফিরে আসে। এত দ্রুত হুঁশ ফিরতে দেখে বুড়ি চমকে ওঠে, কাছে এসে বলে, তুই ভাবছিস আমি তোর সাথে এমনটা কেন করছি? এতে তোর কোনো দোষ নেই। জানিস তোর মা মাস্ক গার্ল আমার ছেলেকে মেরেছে। শুধু মারেইনি, মেরে টুকরো টুকরো করেছে। যখন আমি তোকে পেয়ে গেলাম, তোর মার কাছে গিয়েছিলাম তোর মাকে ভয় দেখাতে, কিন্তু তোর মা আমায় বলল সৃষ্টিকর্তা ওকে ক্ষমা করে দিয়েছে, ও এখন ভালো হয়ে গেছে, ওর কোনো আফসোস নেই। ও কিভাবে শান্তিতে থাকতে পারে আমাকে এতটা যন্ত্রণায় ফেলে? আমি আবারও বলছি তোকে, এখানে তোর কোনো দোষ নেই। যদি কাউকে দোষ দিতে হয় তাহলে তোর মাকে দে, ওই মাস্ক গার্ল। সবই ভাগ্যের খেলা। এবার তোর এই ভয়াবহ মৃত্যুর ভিডিও আমি তোর মাকে দেখাবো। এদিকে মাঝপথে মমির গাড়িটা থেমে যায়। সে কোনোভাবেই গাড়িটাকে আর স্টার্ট করতে পারে না। রাস্তায় দাঁড়িয়ে সাহায্য চাইতে থাকে। এক মহিলা তাকে দেখে গাড়ি থামাতেই সে বলে তার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, এখন সে জানে না কোথায় আছে। মমি তাকে একটা অ্যাড্রেস দেখিয়ে বলে সে যদি তাকে এখানে নামিয়ে দেয় তাহলেই চলবে। কিছুটা সামনে আসতেই রেডিওতে শোনা যায় আজ দুপুরে হসপিটাল থেকে সেই কুখ্যাত সিরিয়াল কিলার মাস্ক গার্ল পালিয়েছে। তার পরনে স্কার্ট এবং মাথায় ছোট ছোট চুল, শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। এরকম কাউকে দেখতে পেলেই সাথে সাথে পুলিশে ইনফর্ম করবেন, মানে মরার ওপর কাটার ঘা। মহিলাটা এই সব কিছু তার মধ্যে দেখতে পায়। এবার মমিও বুঝতে পারে হয়তো মহিলাটা তাকে সন্দেহ করছে, তাই সে বলে আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আমায় এখানেই নামিয়ে দিন, আমি চলে যেতে পারবো। গাড়ি থেকে বেরিয়ে মমি জঙ্গলের দিকে দৌড়তে শুরু করে। সাথে সাথে মহিলাটা পুলিশকে কল করে সব কিছু বলে দেয়। এদিকে মিমোকে ছটফট করতে দেখে কিম বলে, তুই কি আমায় কিছু বলতে চাস? তার মুখ থেকে ট্যাপটা সরাতেই মিমো বলে, দাদিমা আমার খুব ঠান্ডা লাগছে। এই কথায় সে তার গায়ের জ্যাকেটটা তাকে পরিয়ে দেয়। মুখটা লাগাতে গেলে মিমো বলে, দাদিমা আমায় মাফ করে দাও দাদিমা। কিম বলে, তোর মুখ বন্ধই ভালো ছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। তার বাড়িতে পুলিশ চেক করতে এসেছে। তাদের কাছে খবর এসেছে এই বাড়িতে এক বাচ্চাকে আটকে রাখা হয়েছে। কিম বলে সে এই বাড়িতে একাই থাকে, তবুও পুলিশ ভেতরে চেক করতে চলে আসে। তবে সে ভেতরে কিছু না পেয়ে চলে যেতে লাগে। এমন সময় মিমো লাফাতে লাফাতে পড়ে যায়। মুখ থেকে ট্যাপটা সরতেই জোরে এক চিৎকার দেয়, আর এই আওয়াজটা পুলিশ শুনতে পায়। সে আবারও ভেতরে যেতে চাইলে সাথে সাথে তার কাছে অর্ডার আসে অপরদিকের জঙ্গলের আশপাশে মাস্ক গার্লকে দেখা গিয়েছে। এবার এই ইমার্জেন্সির জন্য তাদেরকে চলে যেতে হয়। মিমোর নানি চলে আসে। সে খুব ভয়ে ভয়ে ভেতরের দিকে যেতে থাকে। এদিকে মমি জঙ্গলে দৌড়ে পালাচ্ছে। সে অ্যাড্রেসটা অনুসরণ করে দৌড়তে দৌড়তে এক পাহাড়ের শেষ সীমানায় চলে আসে। সে ওপর থেকে নিচে সেই ঘরটা দেখতে পায়।
ভেতরে বুড়ি মিমোর মুখে ট্যাপ লাগিয়ে ভিডিও চালু করে। সে তাকে মেরে ফেলবে। তার নানি ভেতরে এসে তাকে দেখতে পায়। মিমোর নানি মিমোকে ছেড়ে দিতে বলে, তুমি ওকে ছেড়ে দাও, ও একটা মাসুম বাচ্চা। এই কথায় কিম বলে, তাহলে কি আমার ছেলে শয়তান ছিল? সালি। তাদের দুজনের মধ্যেই লড়াই শুরু হয়। এমন সময় ইয়েচুন চলে আসে। মিমোর নানি কিমের পা ধরে তাকে আটকে রাখে। ইয়েচুনকে বেসমেন্টে যেতে বলে। মিমোর কাছে এসে সে সবকিছু খুলে বলে। তার পরিবার নিয়ে সে তাকে মিথ্যে বলেছে, শুধুমাত্র তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল তাই। আর সে তার সিক্রেট স্কুলের কাউকে বলেনি। এই সব কিছু ওই বুড়ি কিম করেছে। মিমোর সাথে এত কিছু হওয়াতে মিমো অলরেডি এসব কিছু বুঝতে পেরেছে। বাহিরে তাদের মধ্যে ধস্তাধস্তি চলছিল। বুড়ি কেচি দিয়ে তার নানির পায়ে এক ঘা বসায়। সে তাকে মেরেই ফেলবে। এমন সময় পেছন থেকে মমি এসে তার মাথায় আঘাত করে। মমি তার মাকে এত বছর পর দেখে আবেগপ্রবণ হয়ে যায়। তার মা তাকে মিমোকে বাঁচাতে বলে। ভেতরে এসে সে তার মেয়ের হাত খুলে নেয়। ইয়েচুন জানতে চায়, আন্টি আপনি কে? সে বলে, আমরা আগে এখান থেকে বের হই। এমন সময় পাগল বুড়ি হাতে চাকু নিয়ে তাদের দিকে ধেয়ে আসে। বলে, দুশ্মন নিজেই আমার হাতে ধরা দিতে এসেছে, এবার তো আমার আত্মার শান্তি মিলবে। তাদের মধ্যেও লড়াই শুরু হয়। মমি বুড়োকে চেপে ধরে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। দুজন বাইরে এসে দেখে কিম তার নানিকে ছুরি দিয়ে গলায় আঘাত করেছে। মৃত্যুর আগে সে তার নাতির কাছে মাফ চায়। মিমোর নানি মারা যায়। কিম বলে, আমি তো সেদিনই মরে গিয়েছি যেদিন তুই আমার ছেলেকে মেরেছিলি, ডাইনি। আজ আমি তোকে মেরেই ফেলবো। মমি উঠে এসে বুড়িকে বেধম পেটায়। বুড়ি মাটির ঢাকনা তার মাথায় ফাটিয়ে দেয়। দুজনই গুরুতরভাবে আহত হয়। মমি ঘর থেকে বেরিয়ে আসে। তারা বাহিরে আসতেই শত শত পুলিশ তাদের ঘিরে ফেলে। মিস কিম, মমি তোমার খেলা শেষ। মাস গার্ল, হাত ওপরে ওঠাও। এমন সময় দেখা যায় ভেতর থেকে খুঁড়োতে খুঁড়োতে কিম বন্দুক নিয়ে বেরিয়ে আসে। আমি আমার সন্তান হারিয়েছি, এ এক মায়ের প্রতিশোধ। মা সব ভুললেও তার প্রতিশোধ ভোলে না। পুলিশরা অবাক হয়, এই বুড়ি আবার কে? তাকে তো তারা চেনে না। তার হাতে বন্দুক দেখে পুলিশরা বন্দুক নামাতে বলে। কিম সাথে সাথে মিমোর দিকে গুলি করে। মমি দ্রুত তার মেয়েকে সরিয়ে নেয়। গুলিটা এসে তার শরীরে লাগে। একই সময় পুলিশ কিমকেও গুলি করে। কিম মারা যায়। মিমো চোখের সামনে তার মাকে মরে যেতে দেখে খুব কান্না করে। বেশ কিছুদিন কেটে যায়। তারা দুই বেস্ট ফ্রেন্ড একসাথে স্কুলে আসে। এখন ইয়েচুনের পরিবার মিমোকে অ্যাডপ্ট করে নিয়েছে। মিমো তার নানির বাড়ি থেকে জিনিসপত্র গোছানোর সময় সে তার মায়ের ছোটবেলার একটা খেলনার বক্স খুঁজে পায়। এই ক্যামেরাতে তার মায়ের ছোটবেলার স্টেজ পারফরমেন্সের ভিডিও ছিল। মিমো এসব কিছু দেখে কাঁদে।